বাবা মা এভরিথিং সকলের কাছ থেকে, কারণ তাদের বিরুদ্ধে হয়তো বা আমার কথাগুলা বলতে হবে। আচ্ছা, প্লাস যারা আমার দূর সময়ের বন্ধু বা সাথী ছিল তাদের বিরুদ্ধে হয়তো বা আমার কথাগুলো বলতে হবে, যার কারণে আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, সমস্যা নেই, আমরা শুনি আসলে গল্পটা কিসের। তো জন্মের পর থেকে দেখছি যে আমাদের পরিবারটা আসলে মধ্যবিত্ত ঘরের ভিতরে, আমাদের মধ্যবিত্ত পরিবার। বাবা কি করতেন? আমার বাবা ছোটখাটো একটা ব্যবসায়ী ছিলেন, অ্যালুমিনিয়াম প্লাস্টিক এই ধরনের ব্যবসায়ী ছিলেন। আচ্ছা, যতটুকু সম্ভব বাবা মা ততটুকুই করছে আমাদের জন্য। তো আমার আম্মা বা আমার আব্বা আসলে মানে পড়াশোনার দিক থেকে এতটাই না। তো আমাদের ভাই বোন আমরা যারা আছি চেষ্টা করছে যে আমাদেরকে পড়াশোনা করানোর। তো এক পর্যায়ে আমি যখন আসলে 1998-99 সাল, জি, সে সময় আমি আমার গ্রাম থেকে মোংলা পোর্ট, অর্থাৎ ওখানে আমাদের ব্যবসা বাণিজ্য, ওখানে আমাদের আধিপত্য, এক কথায় সে সময়ের ঘটনা। তখন কোন ক্লাসে পড়েন আপনি? আমি তখন ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়েন। তো সে সময় আমি হঠাৎ বাজুয়াতে যাই, অর্থাৎ মোংলা পোর্ট। বাজুয়াটা কি মানে? এটা কি নৌকা বন্দর? হ্যাঁ, ওটা গ্রামের নাম। আচ্ছা, ইউনিয়নের নাম। ওকে, হ্যাঁ। এক্সামের প্রস্তুতি নেওয়া চলছে, তখনই আম্মু আমাকে বলছে যে তোমাকে তো একটু মোংলা যেতে হবে, তুমি যেতে পারবো? তাহলে হ্যাঁ যেতে পারবো, সমস্যা নাই। তো এইভাবে আমি চলে গেলাম মোংলা বন্দরে। যাওয়ার পর ওখান থেকে আসতেছি, তখন আমার দাদি বলতেছে যে তুমি বাড়িতে যাচ্ছ, তাহলে এই মাছগুলো নিয়ে যাও। জি। তো আমি ওখান থেকে মাছগুলো নিয়ে আসতেছি। তো হঠাৎ লঞ্চ পথে আসতেছি, গাড়ি পথে না। তো লঞ্চ পথে আসতেছি, তখন মাছ বরাবর আসার পরে সকালে উঠছি 9টার সময়, লঞ্চ আমাদের ঘাটে আসবে সন্ধ্যা 5টায়। তো লঞ্চ হঠাৎ নষ্ট হয়ে যায়, যার কারণে একটু আসতে প্রবলেম হয়। ওকে। তো রাত আনুমানিক 9টা কিংবা 10টার সময় ঘাটে লাভিয়ে দেয়। তো আমার কাছে ছিল শুকনা মাছ। ওকে। আমি একাই ওই দিন আমাদের রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম। আর তখন গ্রামের অঞ্চলে কোনো বিদ্যুৎ ছিল না। রাত 10টা মানে অনেক ভয়ঙ্কর একটা বিষয় ছিল। জি। তো রাস্তা দিয়ে একা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে বেশ অনেক দূর, প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার চলে গেছি। যাওয়ার পরে হঠাৎ আমার সামনে একটা দানবাকৃতির অনেক বড় দাঁড়িয়ে আছে। শুধু এতটুকুই শুনতে পাচ্ছি যে মাছ দিয়ে দাও। তো আমি ওখান থেকে কিভাবে বাড়িতে আসলাম এটা পরবর্তীতে আমি জানি যে হ্যাঁ, আমার এক আঙ্কেল সে বাড়িতে পৌঁছাই দিচ্ছিল। ওকে ওকে। সেখান থেকে 2 দিন পরে আমি স্কুলে যাই, আমাদের গ্রামের স্কুলে আমি তখন পড়াশোনা করি। স্কুলে যাওয়ার পর আমি স্যার আমাকে পড়া বলার জন্য অনুরোধ করে, মানে বলছে পড়া, যে শাইন তুমি পড়াটা বলো। তো আমি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি পড়ে গেছি। সেখান থেকে আমি 9 মাস ভুগি আপনার সেই ভয়ের আতঙ্কের থেকে। তখন থেকে আমার পড়াশোনাটা আসলে কন্টিনিউ করতে পারি না আমি। এভাবে কাটতে থাকে দিনগুলি আসলে। তখন 2000 সাল, আমি তখন ক্লাস 6। আমাদের একটা পুরনো ব্যবসা ছিল, যেটা আমার দুলো ভাইয়া করতো, আমার চাচা করতো, আমার বড়ো ভাইয়া করতো। তো তখন আমার বড়ো ভাইয়া আমার দুলো ভাইয়া বন্ধ করে দেওয়ার পরে আমার চাচার সঙ্গে আমি বছরে 3 মাস করতাম এই ব্যবসাটা। কিসের ব্যবসা ছিল এটা? এটা ছিল এই যে খেলনা বেলুন, যে বাচ্চাদের হাতে খেলনা বেলুন। এটা ওই সময়ের অনেক লাভজনক একটা ব্যবসা ছিল। জি। তো আমি বছরে 3 মাস এই চাচার সঙ্গে ওই ব্যবসাটা কন্টিনিউ করতে লাগলাম, আর পড়াশোনা মাঝে মাঝে করতে লাগলাম। হঠাৎ আমার বড় ভাই একটা মাছের, অর্থাৎ সাদা মাছ এর মাছের একটা ডিপো করে। তো সেখানে আমার বড় ভাইয়ের যে মাছ কিনতো, সেখানে মাছের যে ডিপোর মাছ কিনতো, ওখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে। ওকে। অ্যাক্সিডেন্ট করার পরে ওখান থেকে আমাদের অধঃপতন বলতে কি যে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হলো। তারপর আমার বড় ভাই 2001 সালে ওখান থেকে চলে আসলো। আসার পরে সাতক্ষীরা শহরে খুলনা রোড, আকাশ অ্যালুমিনিয়াম নাম, ওই দোকানে কর্মচারী ছিল আমার বড় ভাই। তো আমি মাঝে মাঝে যেতাম। সব থেকে বড় ব্যাপার, আমার বড় ভাইয়া সে সময়ও যদি একটা প্যান্ট কিনতো, তাহলে আমার জন্য একটা প্যান্ট কিনতো, মায়ের জন্য কিনতো, আব্বুর জন্য কিনতো, ভাই বোন আমরা যারা ছিলাম সকলের জন্যই খুবই কেয়ারফুল ছিল। এক পর্যায়ে 2003 চলে যায়, আমি পাশে এসএসসি পরীক্ষা দেব। জি। তো যে দোকানে আমার বড় ভাইয়া কর্মচারী ছিল, ওই দোকানটাই হঠাৎ মালিক বলল যে আমি দোকানটা বিক্রি করে দেবো। ওকে। কিসের দোকান ছিল? এটা ছিল অ্যালুমিনিয়াম প্লাস্টিক, এই ব্যবসায়ী ছিল। ঠিক আছে। তো বড় ভাইয়া আমাদের সঙ্গে পরামর্শ করলো যে দোকানটা তো বিক্রি করে দেবে, তো দোকানটা যদি আমরা নিতে পারি, ভাড়া হিসেবে নিতে পারি, আর মালামাল যদি আমরা ক্রয় করে নিতে পারি, তাহলে এখানে বেচা কেনা খুবই ভালো হয়। এক পর্যায়ে দোকানটা বড় ভাইয়া নিয়ে নেয়। তখন 2004 সাল। গ্রামে ততটা ভালো পড়াশোনা করতে পারতাম না, শুধু ওই মাত্র একটা ওই ভয়ের কারণে, যেটা আমাকে এখন হয়তো বা নাই, কিন্তু অনেক দিন বলতে 4, 5, 8, 10 বছর আমাকে এটা নিয়ে ভুগতে হয়েছে। তখন ভাই আম্মুকে বললো যে শাহিন তো আসলে গ্রামে থেকে অনেক পড়াশোনার দিকেও করে না, ভালো করতেছে না, তো আমি যখন দোকান কিনতেছি, তো ওকে আমার এখানে পাঠিয়ে দাও।
তা আম্মু বললো না, ওখানে নেওয়ার দরকার নাই, শাহিন বাড়িতেই থাক। ওকে, এর ভিতরে 2004 সালের আগে আমার বড় ভাইয়ের বিয়ে করে, পারিবারিকভাবে সেটা আচ্ছা, সাতক্ষীরা শহরেই। এক পর্যায়ে আমি আমাকে বললাম যে মা, আমার তো গ্রামে থেকে আসলে পড়াশোনা অতটা ভালো হচ্ছে না, তা আমি শহরে পড়ে যাই। শহরে গেলে হয়তো বা আমি একটা কন্টিনিউ চাপের ভিতরে থাকবো। মানে আপনি একটা চাপের মধ্যে থেকে ভালো করে লেখাপড়া করবেন। কোন ক্লাসের ঘটনা এটা? এটা ক্লাস 9-এর পরেই। ওকে, এক পর্যায়ে আমি যখন সাতক্ষীরা যাই, সাতক্ষীরা আপনাকে পারমিশন দেয় আপনার মা যাওয়ার? হ্যাঁ, আম্মা পারমিশন দেয়। ওকে, কোথায় গেলেন, কোথায় উঠলেন? আমার ভাইয়ের ওখানেই দোকানে। আমি দোকানের পিছে, আমাদের দোকানটা অনেক বড় ছিল, দোকানের পিছনেই থাকার জায়গা করে নিলাম। আচ্ছা, আর ভাইয়া সারাদিন দোকানে থাকতো, আবার দোকানের পিছেও থাকতো, আবার মাঝে মধ্যে যে শ্বশুর বাড়িতেও সময় দিয়ে আসতো। মানে কি আপনি তখন দোকানেই কাজ করা শুরু করলেন? দোকানে কাজ বলতে কি, আমি দেখা যায় যে স্কুল টাইম স্কুল, প্রাইভেট টাইম প্রাইভেট, কোচিং টাইম, মানে এভরিথিং আমার সময়টুকু ওদিকে দেওয়ার পরে যতটুকু সময় যদি আমি হাতে পাইতাম, তো সেই সময়টুকু আমি দোকানে বসতাম। এক পর্যায়ে যখন আসলে আমি তখন এতটা ব্যবসা সম্পর্কে বা আমার লাইফ হিসাবে এই ধরনের কোনো একটা চিন্তা ভাবনা ছিলই না, শুধু আমার পড়াশোনা আর বাদ বাকি সময়টুকু যদি হাতে 1 ঘন্টা সময় থাকতো দোকানে এসে বসতাম, বেচাকেনা করতাম। বেচাকেনা আল্লাহর রহমতে খুবই ভালোই হইতো। এভাবেই চলতে থাকলো। চলতে চলতে হঠাৎ দেখি যে আমাদের দোকানের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো আমি তখন ক্লাস 9 থেকে যখন এর মধ্যে একটু ভুলে গেছি, আমি গ্রাম থেকে আমার রেজিস্ট্রেশন আবার সাতক্ষীরা ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় ওখান থেকে পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, তো আমি কন্টিনিউ কিন্তু তখন আসলে অনেক চাপের ভিতরে রইলাম। আমার সামনে এসএসসি পরীক্ষা, আমি পরীক্ষা দিব, দোকানের দিকে অতটা সময় আমি আর দিই না। জি। হঠাৎ একদিন আমার বড় ভাইয়া দোকানে আসতেছে না। আমি কি ব্যাপার, দোকানে আসতেছে না, গেল কোথায়? আমি কোচিংয়ে যাবো। তখন আমি ফোন ইউজ করতাম না, আমার বড় ভাইয়া ফোন ইউজ করতো না, টেলিফোন ছিল দোকানে। তো আমি কয়েক জায়গায় ফোন করলাম, ফোন করার পরে বললো যে না, আমাদের এখানে তো আসে নাই, আমরা সঠিক আসলে বলতে পারি না। ওকে। তো আমি কোচিংয়ে গেলাম না, স্কুলেও গেলাম না, দোকানে বসে থাকলাম। সন্ধ্যা হয়ে গেল, বড় ভাই আসলো না। আমি রাত 10টায় দোকান বন্ধ করে তখন খুঁজে বেরোলাম যে কোথায় আছে। জি। এক পর্যায়ে আমি জানতে পারি যে এদের একটা চক্র আছে, যে চক্রটা আসলে ম্যাগনেট ফিলিয়ার ব্যবসা, অর্থাৎ রাতারাতি কোটিপতি হওয়ার যে স্বপ্ন, এই স্বপ্নে বিভোর হওয়ার জন্য একটা চক্র আছে, যে অনেক বড় চক্র। এদের সঙ্গে আমার বড় ভাই যোগ দিছে এবং টাকা পয়সা ওখানেই যাচ্ছে। মানে বলে বোঝাতে পারবো না আপনাকে যে আমি কত বড় একটা ধাক্কা ওই মুহূর্তে খেয়ে যাই। যেহেতু বড় ভাইকে খুঁজতে শুরু করলাম, কোথাও পাই না খুঁজে। এদিকে দোকানেও বসতে পারতেছি না, কারণ অনেক পার্টি আসতেছে, অনেক বেচা কেনার অনেকটা সমস্যা, আর আমি অতটা তখন আসলে ভালো বুঝি না ব্যবসা। তো আমি 3 দিন দোকান না খুলে আমি বড় ভাইকে খোঁজ করতে থাকি। পরের দিন আমি সকালে 2টা ফোন নাম্বার পাইলাম। তো আমি কেশবপুরে আমি ওখানে ফোন করতেছি যে মামা, আমি তো শাহিন বলছি, তা আপনি কোথায়? তো বললো যে আমরা তো যশোরে আছি। তো কাছে তুমি কোথায়? আমি সাতক্ষীরায়। একটু চালাকি করে বললাম। ওকে। তো বললো ঠিক আছে, তুমি সাতক্ষীরা থাকো, তোমার বড় ভাই কালকে পৌঁছাবে। তো আমরা ঠিক আছে, তো আপনারা কোথায় আছেন? যশোরে। বললো তুমি চিনবে না, চালকের ডাঙ্গা এরকম জায়গায় আসি। আচ্ছা। তো আমি সঙ্গে সঙ্গে ওই নামটা আমার মনে রাখলাম। তো আমি ওখানে গেলাম। তো ওখানে যাওয়ার পরে জিজ্ঞালাম, একটা মেয়ে আসলো রাস্তা দিয়ে হেঁটে পানি আনতে যাচ্ছে। তো তার কাছে জিজ্ঞানোর পরে বললো যে হ্যাঁ, আপনি আসেন আমাদের বাড়িতে। তার বাড়িতে গেলাম। যে জিজ্ঞেস করলেন মেয়েটাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া যে এখানে ছামাদের বাড়ি কোথায়? উনি বলতেছে, মেয়েটা আমাকে বলতেছে, কেন ছামাদের বাড়িতে যাবেন? আচ্ছা। তো আমি বলতেছি কি, আমার বিশেষ প্রয়োজন আছে। তো বলতেছে কি, আপনার নাম কি শাহিন? তখন আমি হতবাক যে আমার নাম জানলো কি করে। তো বলছে, আপনি সাতক্ষীরা থেকে আসছেন? তো আমি বলছি, জি আমি সাতক্ষীরা থেকে আসছি, আমার নাম শাহিন, আপনাকে কে বলছে? আপনার ভাইয়া বলছে। তো এভাবেই আমি বাড়িতে যাওয়ার পরে যখন দেখলাম যে ওরা সবাই আছে, তখন আমাকে দেখে ওরা হতবাক যে তুই এখানে আসলি কি করে। তখন অনেক কথা হওয়ার পর বললো কি, তুই এখন যা, আমরা কালকে সাতক্ষীরা থেকে আসতেছি, তারপরে বিষয়বস্তুরে জানাবানি। এক পর্যায়ে আমি চলে আসি। আসার পরে আমার গার্জিয়ান যারা আছে তাদেরকে জানাই যে এরকম ব্যবসা বাদ দিয়ে কিন্তু সে এগুলো করে বেড়াচ্ছে। তো পরের দিন আমার বড় ভাই আসলো না। সেদিনই আমার আব্বু আর আমার দুলু ভাই, অর্থাৎ আমার দুলু ভাইয়ের কথা না বললে নয়, সে হচ্ছে আমার ফুফাতো ভাই। তার 3 দিন বয়সে 7 দিন বয়সে বাবা মারা যায়, আর 10-15 বছর বয়সে মা মারা যায়। সেই থেকে আমাদের ফ্যামিলিতেই বড়, এবং গল্পের সেও অনেক বড় ভূমিকা আছে। যাই হোক, তখন আমার আব্বু আর বড় ভাই ওই দুলো ভাই আসলো। আসার পরে আমরা আমাদের বাড়িতে গেলাম। আরও 3 দিন পরে, 3 দিনের ভিতরে সে আসলো না আসার কারণে আমরা গেলাম। যাওয়ার পরে আমি ওখান থেকে বাড়ির থেকে চলে যাই খুলনাতে। যাওয়ার পরে একটা মেসে উঠি আমার এক পরিচিতর মাধ্যমে। তো
তো ওই মেসে খাই এবং কাজের খোঁজে থাকি যে কি করা যায় এখন। লাইফে তো কিছু করতে হবে, হয়তো বা পড়াশুনো পারলাম না, কিন্তু এখন তো কিছু করতে হবে। কোনো কিছু না করতে পেরে জাহাজ থেকে আপনার মাথায় করে ঝুড়িতে বয়ে পাথর উঠানোর কাজে গেলাম একদিন, যে আমি 2 থেকে 3টা ঝুড়ি উঠাইলাম। তারপর আমি আর পারি নাই, আমি চলে আসছিলাম। আসার পরে ওখানে বেশ কয়েকদিন বসে বসে থেকে কোনো কাজ না পেয়ে আবার আমি ওখান থেকে ব্যাক করলাম মোংলা বন্দরে। জি। ওখানে আমার আব্বুর ব্যবসা, ছোটোখাটো একটা ব্যবসা ছিল, চাচা আছে, আমার বড় বোনাই আছে, ওদের ওখানে গেলাম। যাওয়ার পরে আমার বড় ভাইয়া, অর্থাৎ আমি আমার দুলো ভাইকে ডাকি বড় ভাইয়া বলে, জি। আর আমার বড় ভাইকে ডাকতাম আমরা ছোট ভাই বলে। তো দুলো ভাইয়ের ওখানে যাওয়ার পরে দুলো ভাই বললো কি যে এভাবে না ঘুরে তুমি এক কাজ করো, আমরা মার্কেটের ভিতরে একটা দোকান নিই, আমার তো একটা দোকান আছে, আর মার্কেটের ভিতরে আরেকটা দোকান নিই, তাহলে 2টা দোকান হইলে 2 ভাই 2 জায়গায় বসতে পারবানি, তোমারও আর এভাবে ঘুরতে হবে না। তো আমি দেখলাম যে আসলে প্রস্তাবটা খারাপ না। তো বড় ভাই এই প্রস্তাব দেওয়ার পরে দুলো ভাই, তো বললাম ঠিক আছে তাহলে এটাই হোক, সমস্যা নাই আমার। তো একটা আমরা দোকান দিলাম, মার্কেটের ভিতরে একটা পজিশন দিলাম, পজিশন নিয়ে মাত্র 54,000 টাকার মালামাল নিয়ে ব্যবসাটা শুরু করি আমি। তো এক পর্যায়ে ব্যবসা শুরু করা কত সালের দিকে মনে আছে? হ্যাঁ, এটা 2005 সালেই। 54,000 টাকা দিয়ে কি ধরনের প্রোডাক্ট ছিল? ওই অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট? হ্যাঁ, ওই প্লাস্টিক, মেলামাইন, সিরামিক। ঠিক আছে। তো তখন মোংলা বন্দরের অবস্থা আসলে এতটা ভালো ছিল না, বলতে কি যে দেখা যায় যে আমার যে পণ্যগুলো ছিল আমার দোকানে, ওই পণ্যগুলো আসলে অতটা ভালো আমি সেল করতে পারতাম না মার্কেটের ভিতরে বলে, কিন্তু বাইরে যারা ছিল মার্কেটের বাইরে তাদের কম বেশি বেচাকেনা হতো। তো 2005 সাল, তখন হঠাৎ আমার ওই কাজিনের বিয়ে। তো এক পর্যায়ে আমি যখন জানতে পারি তখন হঠাৎ খারাপ লাগে। বললাম কেন এরকম খারাপ লাগার কারণটা, তো যাই হোক আমি এতটা মূল্যায়ন করি নাই, যে কোনো কারণবশত তার বিয়ে হয়ে যায়। বিয়েটা হয়ে যাওয়ার পরে বুঝতে পারি যে আসলেই তার প্রতি আমার একটা দুর্বলতা ছিল। এক পর্যায়ে নাম কি ছিল মেয়েটার? ভাইয়া সরি, নামটা বলতে চাচ্ছি না, কারণ আমি চাই না যে আমার জন্য তার কোনো ঠিক আছে ক্ষতি হোক। ঠিক আছে। বিয়ে হওয়ার পরে আপনি বুঝতে পারেন মেয়েটাকে আপনি পছন্দ করেন? হ্যাঁ, এবং আমি 1 বছর পরে যখন আমি বাড়িতে যাই, যাওয়ার পরে আমার অন্য আর একটা কাজিনের সঙ্গে এই বিষয়টা নিয়ে আমি শেয়ার করতেছিলাম যে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার তো কোনো প্রশ্নই ছিল না, আর বিয়ে না দিলে হয়তো বা আমাদের ফ্যামিলিতে যাইতো এরকম কিছু। এই ঘটনাটা আমি ঘরের ভিতরে যে আমার এই কাজিনের সঙ্গে বলার সময় ওই মেয়ের আম্মা শোনার পরে ওই মেয়ের কে বলে যে এই ঘটনা। তো সেখান থেকে আমার ভিতরে এই জিনিসটা অনেকটা দুর্বলতার সৃষ্টি হয়ে গেল। আবার এটাও ভাবতাম যে তার তো বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে ভাবার কোনো প্রশ্নই আসে না। আবার এটা ভাবতাম, কিন্তু আবার ভাবতাম যে তাতে সমস্যা কি, সে তার স্বামীর ঘরে আসছে, সমস্যা নেই, আমার মতো করে আমি তাকে ভালোবাসবো, এভাবেই চলতে থাকে। কিন্তু আমার বাসার পাশে আরেকটা মেয়ে ছিল, নাম আমি বলতে পারবো, সমস্যা নাই, খাদিজা নাম ছিল। সে অনেক ডিস্টার্ব করতো আমাকে। তো আমার দোকান শুরু করার 15 দিনের ভিতরে সে আমাকে প্রপোজ করে। তো আমি বলছি কি যে আমি তো আসলে চিনি না কে সে, আমি কিভাবে বলবো এই কথাটা। তো বলছে ঠিক আছে আপনি দেখেন, চেনেন, তারপরে বলেন, আপনার বাসার পাশেই কিন্তু বাসা। তো আমি বাসাতে থাকি ঠিকই, কিন্তু সারাদিন থাকি দোকানে, রাত 8টা 9টা 10টার দিকে বাসায় আসি, আবার খাওয়া দাওয়া করে আবার সকালে দোকানে চলে যাই। ওকে। কিন্তু এই জিনিসটা এইটা আমার দেখা হয় না যে আমার বাসার পাশে কে আছে। তো যখন প্রপোজ করে তখন আমার নিজের ভিতরেও কৌতূহল হলো যে আসলে কে সে। তো আমার পাশের আর প্রতিবেশী, তো তাকে বললাম যে ভাবি এই ব্যাপার, আসলে মেয়েটা কে। তো বললো সর্বনাশ, তুই জানিস কিভাবে? তো আমি বলছি আমি জানি না, আমার কাছে ডাইরেক্টলি এরকম প্রপোজ করছে, তো বিষয়টা আমি জানতে চাচ্ছি। ভাবির সঙ্গে অনেক ফ্রি ছিলাম। তো ভাবি বললো দেখ, মেয়েটা তো আগে এক জায়গায় বিয়ে ছিল, সে অবস্থা থেকে এসে আবার এই ক্লাস 8-এ ভর্তি হয়েছে, তো এই এতটুকুই বললো ভাবি। পরে আমি বললাম আমার কাছে আবার 2 দিন না 3 দিন, সম্ভবত 2 দিন পরে মেয়েটার বান্ধবী গেল, যাওয়ার পরে আমাকে বললো যে ভাইয়া গল্প, মানে আপনার যে কথাটা বলছিলাম তো এটার অ্যান্সার। তো আমি বলছি অ্যান্সার তো এত দ্রুত দেওয়া সম্ভব না, আমি তো তাকে চিনি না, তার প্রতি আমি কী অ্যান্সার দিব? জি, আমি আগে তাকে চিনি, তার সম্পর্কে জানি, আর জানার পরেই না আমি অ্যান্সার দেবো। আপনি এসে আমাকে একটা কথা বললেন আর বলার সঙ্গে সঙ্গে আমি অ্যান্সার দিয়ে দিলাম, এটা তো সম্ভব না। আমি আগে তার সম্পর্কে জানি। কয় ঠিক আছে আপনি চেনেন না, তাহলে আমি কিছুক্ষণ পরে তাকে নিয়ে আমি আপনার দোকানে আসতেছি। তো আমি হতবাক হয়ে গেলাম যে কি বলে, কিছুক্ষণের ভিতরে সে আমার দোকানে আসতেছে। তো এটা ছিল 2005 সালের 13ই ফেব্রুয়ারি। জি। তো আমি বলছি ঠিক আছে আসেন দেখি কে সে। কিন্তু ভাবির কাছে শোনার পরে কিন্তু আমি আর দেখতে যাই নাই যে আসলে সে মেয়েটা কে। তো এইভাবে সে লাঞ্চ অর্থাৎ টিফিনের সময় আমার দোকানের সামনে আর একটা দোকানে বসে কথা হয়। তো যতটুকু আপ্যায়ন করার প্রয়োজন ততটুকুই করলাম, পরে চলে গেল।
পরে চলে যাওয়ার পরে আমার ভিতরে কিন্তু তখন ভাই একটা জিনিস কাজ করতো, আমার ওই কাজিনের কথা, অন্য কোনো কথা আমার মাথায় আসতো না। তো আমি তাকে বললাম, দেখেন আমার তো আসলে এই ধরনের কোনো মন মানসিকতা নাই, আর আমার পক্ষে সম্ভবও না, তবে আপনি আমাকে একজন ভালো ফ্রেন্ড হিসেবে থাকতে পারেন। তো সেই কথা শোনার পরে বলল, এটা সম্ভব না, যাকে ভালোবাসা যায় তাকে আসলে বন্ধু হিসেবে গ্রহণ করা যায় না, যে আমার পক্ষে সম্ভব না, আপনি তাহলে আসতে পারেন, এ বলে চলে গেল। হঠাৎ 14ই ফেব্রুয়ারি সে একটা লেটার আর একটা ফুল দিয়ে পাঠালো ওই মেয়েটার কাছেই। আমি দোকান খোলার আগেই দেখি যে আমার শাটারের তল দিয়ে এই দুইটা রেখে গেছে। তো সামনে দোকানদার বলতেছে আমার কাছে দিয়ে জানে, তো শাটারের তল দিয়ে দেখ একটা ফুল আর একটা লেটার দিয়ে গেছে। তো আমি দোকানটা খুলে দোকান ঝাড়ু দিয়ে দোকানে বসে সুন্দর মতো আমার কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি ওই জিনিসটা দেখতেছি যে আসলে কী লেখা। তো এক পর্যায়ে দেখলাম, দেখে আমার মতো আমি রেখে দিলাম ওইভাবে, যে দিয়ে যেহেতু গেছে যেহেতু দোকানে এক সাইডে রেখে দিই, তো এইভাবে কাটতে থাকে। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, আমি কিন্তু তখন আমার আম্মা গ্রামের বাড়িতে থাকে, জি, আমরা থাকি তখন মোংলা বন্দর। আম্মা বেশিরভাগই সময় গ্রামের বাড়ির সাতক্ষীরাতে থাকে, সেক্ষেত্রে আম্মার সঙ্গে যোগাযোগটা আসলে দেখা যায় কি যে ফোনের মাধ্যমে টুকটাক কথাবার্তা হয় আর কি, অতটা হয় না। তবে আম্মার প্রতি সবসময় আমার দুর্বলতা অনেক বেশি, যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার আম্মার প্রতি কতটা আমার দুর্বলতা। তো এইভাবে চলতে থাকে। এবং আমার লাইফের আরও যে বিষয়টা, যে আমার ওই মেয়েটা কন্টিনিউ সকালে দুপুরে রাত্রে আমাকে ডিস্টার্ব করতে থাকে। এক পর্যায়ে আমি আমার আফাকে বলে দিই যে আফা, এই ব্যাপার, এই জিনিসটা কিন্তু তুমি লক্ষ্য রেখো, যে সে যে সময় আসে সে সময় লক্ষ্য রেখো। তো আমার আপা বলে, ঠিক আছে, ওটা তোর ভালো লাগবে না, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, দেখবা না, সমস্যা নাই। এভাবে চলতে থাকে ব্যবসা। 2007 সাল যে সময়, সে সময় হঠাৎ আমার ওই কাজিন, তখনও কিন্তু আমি আসলে অন্য কোনো দৃষ্টি বা অন্য কোথাও এই ধরনের কোনো সম্পর্ক সৃষ্টি আমাকে কেউ জড়াতে পারে নাই। 2007 সাল হঠাৎ আমার ওই কাজিনের ফ্যামিলিতে অনেক প্রবলেম সৃষ্টি হয়। তখন ওই ফ্যামিলিতে যখন প্রবলেম সৃষ্টি হয়, তখন ওই মেয়ের মানে আমার ওই কাজিনের আম্মা ওই সময় যে সময় ঘটনাটা আমাদের মুখ থেকে শুনছিল, সে সময় না বলে যখন প্রবলেম সৃষ্টি হয় তখনই ওই মেয়েকে, আমার ওই কাজিনকে বলে যে আজকে তোর এই দুর্ভাগ্যর জন্য আমরাই হয়তো বা দায়ী, তা না হলে তোর অনেক ভালো জায়গায় হয়তো বা। এটা আপনাকে বলেছে? না, আমাকে না, ওই মেয়েটাকে বলেছে, খাদিজাকে বলেছে। হ্যাঁ, না খাদিজা ওইখানে না, ওই যে আমার কাজিন ছিল গ্রামের বাড়িতে, মানে ওই মেয়েটাকে বিয়ে হওয়ার পরে যে মেয়েটাকে আপনি ফিল করা শুরু করলেন, সেই মেয়েটার কথা বলছেন, যে মেয়েটার নাম আপনি বলতে চাননি। ওকে, ফাইন। হ্যাঁ, তো 2007 সাল তখন ওই মেয়েটার যখন ফ্যামিলিতে প্রবলেম সৃষ্টি হয়, এক পর্যায়ে আমি যখন জানতে পারি যে এরকম প্রবলেম সৃষ্টি হচ্ছে, তখন আমিও আমার আরেক কাজিনের সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে সে বলে সব ঘটনা, যে এই ব্যাপার। তো এইভাবেই জানা যায়। যাওয়ার পরে ওই মেয়েটা আমার সঙ্গে কথা বলে যে তুমি আগে কেন বলো নাই। তা বলছে, আগে তো আসলে বলার সিচুয়েশন কখনো আমার হয় নাই, আর আমি আসলে বলার চেষ্টাও করি নাই। তো আমি তো তোমাকে অনেক সুযোগ, তোমার সঙ্গে অনেক ব্যবহার করছি। এক পর্যায়ে আমি বলে, দেখো যা হয়ে গেছে তো হয়ে গেছে, এটা নিয়ে এখন আর কথা বাড়িয়ে লাভ নাই। তো বলে, এটা নিয়ে কথা বাড়িয়ে এখন লাভ নাই, ঠিক আছে, আমি আপনার ওখানে চলে আসতেছি, আমি মোংলা বন্দরে চলে আসতেছি, আপনি প্রস্তুতি নেন। তো তখন অলরেডি তার একটা বেবি হয়ে গেছে। তো যখন একটা বেবির হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম যে একটা ঘর ভাঙ্গা, আর তার হাজব্যান্ড রয়েছে, তার একটা বেবি রয়েছে, তাকে এভাবে নিয়ে চলে আসা, হ্যাঁ আমি তাকে অনেক লাইক করি, এটা আমি পরে বুঝছি, কিন্তু তাকে এভাবে নিয়ে আসা এটা হয়তো বা ঠিক হবে না। আর এটাতে আমাকে সমাজ কি বলবে, আমার আব্বা আম্মা আমার পরিবার কি বলবে, সমাজের কাছে মুখ কীভাবে দেখাবো, এই প্রশ্ন হঠাৎ জেগে গেল। আবার আমি তার প্রতি অনেক উইক। তো তখন থেকে আমার একটা বদ অভ্যাস হয়ে গেল যে আমি সারাদিন দোকানদারি করতাম, আর রাত্রে ঘুমাইতাম না। রাত দেখা যায় 2টা 3টা 4টা, কোনো রাত ঘুমাইছি কোনো রাত ঘুমাইনি, এরকম একটা হ্যাবিট হয়ে গেল। তো এক পর্যায়ে ওই মেয়েটা অনেক চলে আসার জন্য প্রস্তুতি নেয়। তখন আমি আমার ব্যবসায়ী একজন পার্টনার বলতে আমার পাশাপাশি দোকান, তার সঙ্গে এই বিষয়টা শেয়ার করি। তো সে আমাকে পরামর্শ দেয় যে দেখো শাহিন, তোমার তো আসলে বয়স যে এতটা অনেক বেশি তাও না, তুমি আসলে বিষয়টা বুঝতে পারতেছো না যে কত বড় ভয়ঙ্কর একটা জিনিস তোমার সামনে ঘটতে যাচ্ছে। ওকে, তুমি এই বিষয়টা যদি সমাধান না করো, তাহলে তোমার পরিবার, তার পরিবার, এবং যেখানে বিয়ে হয়েছে সেই পরিবারটাও ধ্বংস হয়ে যাবে। তোমার পরিবার থেকে হয়তো বা তোমাকে এমন কিছু করতে পারে যে তোমাকে মেনে না নিতে পারে, ওই মেয়েটার পরিবার থেকেও মেনে না নিতে পারে। তো তুমি বাড়িতে যাও, যে মেয়েটাকে বোঝায় যেভাবে পারো সমাধান করো। জি। তো আমি সে সময় রাত 10টা বাজে।
তো আমি ভাবলাম যে বাড়িতে গেলে হয়তো বা প্রবলেম অন্যরকম হইতে পারে, তো আমি ফোনে কথা বলি। ওদেরও ফোন ছিল, তো আমি ফোনে কথা বললাম। এক পর্যায়ে আমি বললাম, দেখা আমি তো আসলে একটা বিষয় আমি তোমাদেরকে জানাই নাই, তো আমার তো আসলে একটা মেয়ের চয়েস আছে এবং অলরেডি তার সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গেছে অনেক আগেই, এটা আমি কাউকে বলি নাই। এই মিথ্যাটা আমি বলি। তো মিথ্যাটা বলার কারণে সে মেয়েটা অনেক কষ্ট পায়, এবং সে মেয়েটা ওই স্বামীর ঘরে থাকাকালীনই প্রতি মাসে আমার জন্য একটা করে লেটার পাঠাইতো। এটা তার কাজিনের কাছে রেখে যেত, আমি যে সময় বাড়িতে যেতাম তখন আমার কাছে দিত। এই মেয়েটা, যে মেয়েটার নাম আপনি বলতে চাচ্ছেন না, জি রাইট। এছাড়া খাদিজা তো আপনাকে পছন্দ করতো। হ্যাঁ, খাদিজা তো মোংলা বন্দর, এটা রাইট। এভাবে চলতে থাকে। তো সে সময় যখন আমি ওই মিথ্যাটা বলি, ওই মেয়েটা তখন আর ফোন কেটে দিয়ে, এক কথায় ফোনটা কেটে দিয়ে বলে যে ঠিক আছে, আমার কপালে যা আছে হইব, আমি ওইখানেই চলে যাচ্ছি বলে ওখানে চলে যায়। বললাম যাক, একটা দিক থেকে অন্তত পক্ষে দুশ্চিন্তা মুক্ত হইলাম যে ওই হাজব্যান্ডের ঘরে যখন যাচ্ছে তখন আল্লাহ হয়তোবা তার লাইফে যেটা আছে ঘটবেই, আর দ্বিতীয় ঘটনা ঘটার সুযোগ নাই। এইভাবে আমি একদিক থেকে আনন্দিত, একদিক থেকে কষ্ট পাচ্ছি, কিন্তু মনের ভিতরে সবসময়ই তার প্রতি একটা দুর্বলতা কাজ করতো আমার। কিন্তু আবার চিন্তা করতাম যে যা হয়েছে যা তো হয়েছে, এটা তোমাকে মেনে নিতেই হবে। এর ভিতরে ভাইয়া আমার বড় ভাই বিদেশ যাওয়ার জন্য একটা যে বাইরের রাষ্ট্রে চলে যাওয়ার জন্য সে প্রস্তুতি নেয়, এবং যাওয়ার হয়তোবা 5 বোন। তো সে সময় 2 বোনের বিয়ে হয়ে যায়, 3 বোন পড়াশোনা করে। যতটুকু সম্ভব চেষ্টা করি যে সবার চাহিদা পূরণ করার। তারপরেও বলবো যে আল্লাহ আমাদের অনেক ভালো রাখছিল সে দায়িত্ব পালন না করার পরেও। ওকে। তো যখন যেখান থেকে আমরা ছিলাম, তো বড় ভাই আমাকে বললো যে আমি তো বিদেশ যাব, তো আমার কিছু টাকার প্রয়োজন। তা আমি বললাম, দেখ ভাইয়া, তুমি তো আসলে সেই 2004 সাল থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করো না, যোগাযোগ রাখো না, পরিবারে কোনো খোঁজখবর রাখো না, তা আমি তোমাকে এখন কিভাবে টাকা দিব? আর আব্বু আম্মা আমার কি বলবে? আর ভাই দুলো ভাই আমার কি বলবে? তো বললো কিছু বলবে না, আমি আসতেছি। এই বলে সে ওখান থেকে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে আমার বলে, তা আম্মা বলতেছে কি যে আমি তো এ বিষয়ে কিছু বলতে পারবো না, ওদের 2 ভাইয়ের সঙ্গে আলাপ করতে হবে, আর তোর আব্বার সঙ্গে আলাপ কর। কারণ আমি কি বলবো, তোর যতবারই তোর টাকা পয়সা আমরা অ্যারেস্ট করে দিই, তুই ততবারই ধ্বংস করে দিস। আচ্ছা, তো তোরা আমরা কিভাবে করব? তারপরও ধ্বংস করার পর তুই যদি আমাদের পাশে এসে বসিস যে মা আমরা এটা ভুল হয়ে গেছে, এখন কিভাবে সমাধান করা যায়, তুই তো তা করিস না। এই কথাবার্তা হওয়ার পরে বড় ভাই ওখান থেকে মোংলা বন্দরে চলে যায় আমাদের ওখানে। জি। তো ওখানে যাওয়ার পরে আমাদেরকে বলে যে আমি যা করছি ভুল হয়ে গেছে, আমার মাফ করো, আমি এখন বিদেশ যাবো, আমার কিছু টাকা পয়সার প্রয়োজন। এটা বড় ভাই বলে? হ্যাঁ। তো আমার দুলোভাই বলতেছে কি যে টাকা পয়সার প্রয়োজন, তো যখন টাকা পয়সার প্রয়োজন হয় তখন তুই সামনে আসিস, আর টাকা পয়সার যখন প্রয়োজন না হয় তখন তুই সামনে আসিস না। প্লাস পরিবারে কে বেঁচে আছে না কেউ মারা যাচ্ছে, এটা তুই কখনো খোঁজ নিস না, ইদানিং তুই নিচ্ছিস না। আগে ভালো ছিলি, এখন খারাপ হয়ে গেছিস, যাই হোক কী জন্য খারাপ হয়েছে ওটা আমার জানার বিষয় না। তো আমি মাঝখানে আমি আবার বলি যে ভাইয়া তুমি যে বিদেশ যেতে চাচ্ছ, তুমি টাকা পাবা কই? তো বলো যেখান থেকে টাকা আমি ম্যানেজ করবো। তা হচ্ছে তোমার কত টাকার দরকার যে তুমি আসলে বিদেশ যাচ্ছ, আমাদেরকে বলতেছো টাকা দিতে? কয় বেশি দেওয়া লাগবে না, তোর 1050 টাকা আমার দিয়ে দে। আচ্ছা, তাহলে আমি যাইতে পারবো। আচ্ছা। তো রাত্রিবেলা এক পর্যায়ে আমি দুলোভাইয়ের সঙ্গে আলাপ করলাম যে ভাই, যেহেতু সে আমার বড় ভাই বা তুমিও তার ভাইয়ের মতন দেখো, আমরা সবাই 3 ভাই মতন থাকি, তো 50,000 টাকা যখন চাচ্ছে, তো আমরা নাই 10,000 টাকা কম দিই, নাহলে 20,000 টাকা কম দিই। তো এইভাবেই বড় ভাই দুলোভাই বললো কি ঠিক আছে তাহলে তুই বলে দেখ কি বলে। তো আমি ফার্স্টে বললাম কি যে 20,000 টাকা দিমনে। তো বললো 20,000 টাকা আমার দেওয়া লাগবে না, যদি বাড়ি দিতে পারিস দিস। তো আমি ঠিক আছে দেখবানি, ঠিক আছে তুমি প্রস্তুতি নাও, দেখি কতদূর কি করা যায়। তো এইভাবে দুলোভাই বললো কি তাহলে ওরে 20,000 টাকার বেশি যখন দিস না তুই। আমি ঠিক আছে আমি দেবো না। তো দুলোভাই বলতেছে 20,000 টাকা যদি তোর ব্যবসার থেকে বের করে দিস, তাহলে তো তোর ব্যবসার মাত্র পুঁজি এতটুকু, তাহলে তুই কীভাবে কী করবি? তাহলে করি, ও যাওয়ার আগ মুহূর্তে ওর এই টাকাটা দিবানি, আমি একটা এনজিও থেকে একটা লোন করে দিই, তাহলে দেখা যায় আমি একটু সময় পাবানি, ও আবার টাকাটা দিলে, বিদেশে যাওয়ার পরে টাকাটা দিলে ওখানে আমি আবার জমা দিয়ে দেবানি। বলো ঠিক আছে, তাহলে এটা আর ভালো হয়, তাহলে তোর ব্যবসার ক্ষতি হবে না। এই কথাবার্তা হলো। এর ভিতরে আপনার ও বিদেশ যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরে আমি ফার্স্টে 20,000 টাকা দিই। দেওয়ার পরে আমি অন্য আরেকটা এনজিও থেকে 30,000 টাকা গোপনে উঠে, যেটা আমার দুলোভাই জানতো না। কোন দেশে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে? এটা মালয়েশিয়া যাওয়ার জন্য। ওকে। তো আল্লাহর রহমতে ও সুন্দরভাবে মালয়েশিয়া চলে যায়। যাওয়ার পরে আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, এই প্রবলেম, ওইটার এই প্রবলেম, আমার শরীর খারাপ, শাহিন আমাকে ঔষধ পাঠা বাংলাদেশ থেকে। আচ্ছা। তো আমি
বাংলাদেশ থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে গোপনে জানাইতাম না, তবে আমার অনেক খরচ হইতো। আমি বেশ 7-8 বার তাকে ঔষধ পাঠাইছি বাংলাদেশ থেকে। আচ্ছা, যাই হোক, সে যাওয়ার পরে সে কোনো অবস্থাতে টাকা দেয় না। যাই হোক, টাকা দেয় না, ভাইয়া টাকা দাও, এইভাবে বিভিন্ন রকম কথা হয়। তো এক পর্যায়ে সে মাঝে মাঝে কিছু করে টাকা দিলে আমি কিছু কিছু করে আবার দিনা পরিশোধ করি। তো এর ভিতরে আমার ওই যে আমাদের মোংলা বন্দরের যে পাশের যে মেয়েটা ছিল, ওই সময় আমার উপরে জিদ করে, মানে কন্টিনিউ সে আমাকে অনেক বিরক্ত করতে লাগলো, তখন আর বেশি। জি। তখন এক পর্যায়ে আমার উপরে জিদ করে অন্য জায়গায় বিয়ে বসে গেল। খাদিজা অন্য জায়গায় বিয়ে বসে গেল। হ্যাঁ, তার পরিবার থেকে বিয়ে। আপনার তখন লেখাপড়ার কি অবস্থা? আমার লেখাপড়া তখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কেন? আপনি তো পয়সা করি ভালো ইনকাম করছিলেন। আমি পয়সা করি ভালো ইনকাম করলেও তখন আমার আসলে পড়াশোনার প্রতি আর কোনো ইন্টারেস্ট ছিল না, বলতে মন মানসিকতা ছিল না। জি। কারণ যখন পড়াশোনাটা 2005 সালে যখন বন্ধ হয়ে গেল, তখন আমি আর এটা কন্টিনিউ করি নাই। মানে আগ্রহ হচ্ছিল না বলতে ফ্যামিলি পুরো আমার উপরে ডিপেন্ড। ওকে, কয়জন মেম্বারকে আপনাকে দেখতে হতো? দেখা যায় কি আব্বু সামথিং কিছু টাকা পয়সা ইনকাম করতো। মানে কজন সদস্য ছিল টোটাল? তখন 4 জন। আব্বু, আম্মু, আপনি আর কে? আমার 3 বোন আর আম্মু। আর আব্বু সামথিং একটা ছোট ব্যবসার মধ্যে ছিল। আব্বু, আম্মু, 3 বোন এবং আপনি, তার মানে টোটাল 5 জন এবং আপনি 6 জন। এই 6 জন মানুষকে দেখভাল করার প্রধান দায়িত্ব ছিল মূলত আপনার উপরে। এবং যে কারণে আপনি লেখাপড়াটা সেই সময়টাতে তেমন কন্টিনিউ করতে পারলেন না। ব্যবসাতে একটু ভালো হচ্ছে, এটা একটা ভালো সাইন। আরেকটা বিষয়, ব্যক্তিগত জীবনে 2 জন মেয়ে, সে 2 জন মেয়েই মূলত বিবাহিত এবং সেটা নিয়েও এক ধরনের দোটানায় আছেন। বড় ভাই সে এক ধরনের ডিরেইলড হয়ে যাওয়া, একটা ভিন্ন পথে চলে গেল বলে সেও একটা কন্ট্রিবিউট করতে পারছে না ফ্যামিলিতে, এবং সে একটা পর্যায়ে মালয়েশিয়া চলে গেল, সেখানেও সে তেমন একটা সেটেল হতে পারছে না। এই হচ্ছে গল্পের অবস্থা। জি। তারপর যখন ওই খাদিজা, ওই মেয়েটা যখন বিয়ে বসলো, তখন আমি বললাম হয়তোবা এবার আমি একটা দিক থেকে ঝামেলা মুক্ত হয়ে গেলাম। কিন্তু আরেকটা দিক থেকে আমার ওই কাজিনের প্রতি কিন্তু দিনে দিনে আমি বেশি উইক হয়ে যেতে লাগলাম। তো এইভাবে চলতে থাকলো। এক পর্যায়ে যখন ওই মেয়েটার বিয়ে হয়ে গেল, আমাদের মোংলা বন্দরে ওই মেয়েটার যাওয়ার পরে ওই শ্বশুর বাড়িতে যে শাশুড়ির ফোন থেকে, হাজব্যান্ডের ফোন থেকে বিভিন্ন সময় আমাকে ফোনে বিরক্ত করতে লাগলো। আচ্ছা। এমনকি কয়েকদিন তার শাশুড়ি ধরার পরে বললো যে আমার মামার সঙ্গে কথা বলে। একদিন হঠাৎ করে ওর শাশুড়ি আমাকে একের পর এক ফোন দিতে আমি বিরক্ত হয়ে যাই অনেক সময়। খাদিজার শাশুড়ি? হ্যাঁ। আচ্ছা। তখন সে হঠাৎ করে বললো যে আমার মামার সঙ্গে কথা বলছি, কথা বলবেন, ধরেন কথা বলেন। আমি কি বলবো, আমি ঠিক বুঝতে পারছি না। মানে খাদিজা কেন তার মামার সঙ্গে বা শাশুড়ির সঙ্গে? খাদিজার যখন অন্য জায়গায় বিয়ে বসে জিদ করে, তারপরে আমার সঙ্গে তখনও যোগাযোগ করার চেষ্টা করতো। আচ্ছা। এবং সে কন্টিনিউ আমাকে ফোন দিয়ে বিরক্ত করতো। কিন্তু আমার ভিতরে সবসময় আমার কাজিনের প্রতি একটা দুর্বলতা ছিল। এক পর্যায়ে যখন খাদিজা অনেক ফোন দিয়ে বিরক্ত করতো, তখন আমি অনেক সময় ফোন অফ করে রাখতাম। তখন আমার একটাই সিম ছিল, তো আবার অনেক সময় চালু রাখতাম। আবার দেখা যায় ব্যবসার সমস্যার কারণে ফোনটা চালু রাখতাম, আবার অনেক সময় রিসিভ করতাম, অনেক সময় মজা নিতাম। এই মজা নিতে নিতে একটা প্রবলেমের সৃষ্টি হয়ে গেল। হঠাৎ ডিসিশন নিয়ে নিল যে ওই হাজব্যান্ডকেও সে ডিভোর্স দিয়ে চলে আসবে আপনার কাছে। তার ভিতরে আবার একটা জিদ হয়ে গেল যে আমার সঙ্গে সে বিয়ে বসবেই, খাদিজা। হ্যাঁ। তা আমি তাকে বললাম যে দেখো, আমি তো আসলে এটা কখনোই সম্ভব না, শত চেষ্টা করলেও কিন্তু সম্ভব হবে না, আর চেষ্টা করে ব্যর্থ ছাড়া কিন্তু সফল হতে পারবো না, তুমি এই ভুলটা করো না। সে আমার উপরে আবার রাগান্বিত হয়ে সে ওখানে ওই হাজব্যান্ডকেও ডিভোর্স দিয়ে চলে আসে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার এখানে কোনো ভুল ছিল না, মানে আপনি তাকে ইন্সপায়ারও করেন নাই? জি না, কখনোই না। ওকে, ঠিক আছে। তারপর তখন এটা সম্ভবত 2009 সালের শেষের দিকে আমার বড় ভাইয়া তখন সামথিং টাকা পয়সা, ওই যে দিনাটা হয়েছিলাম আমি, এবং ওই টাকাটা দিয়ে দিল। তখন আমার ব্যবসার অবস্থা আসলে এতটা ভালো ছিল না, বেচা কেনা খুবই সীমিত ছিল, কিন্তু যে মূলধনটা ছিল তার থেকে অনেক বেশি হয়ে গেল মূলধনটা আমার কাছে। জি। খরচ বাদেও। তো এক পর্যায়ে বড় ভাই আমার বলতেছে কি যে তোর ব্যবসার অবস্থা তো ভালো না, তাহলে তুই মালয়েশিয়া চলে আয়। তা বলছে আমি মালয়েশিয়া যাবো না, অন্য রাষ্ট্রে যদি আমরা পাঠাইতে পারো তাহলে আমি যাইতে পারি। আচ্ছা, এটা আপনি বললেন? জি, কারণ মালয়েশিয়া শুনি যে এরকম শ্রমিক যে খুব কষ্টে থাকে, কাজ নাই, এনো নাই তেনো নাই, বিভিন্ন রকম, এগুলোর মধ্যে আমি যাবো না। যদি অন্য রাষ্ট্রে পাঠাইতে পারিস তাহলে আমি যাইতে পারি। কয় লিবিয়া যাবি? তেমন হ্যাঁ যাইতে পারি আমি। কয় তাহলে দোকান ছেড়ে দে, পাসপোর্ট কর, আমি তো লিবিয়া যাওয়ার ব্যবস্থা করতেছি।
এই মাথার মধ্যে ঢুকে গেল এবার লিবিয়া চলে যাবো, দেশের বাইরে চলে যাব। দেশের বাইরে চলে যাবো। হুম। তো যখন এই চিন্তা মাথার ভিতরে ঢুকে গেল তখন ব্যবসা আর করবো না, আমি লিবিয়া চলে যাবো, দেশের বাইরে চলে যাবো। তখন হঠাৎ ডিসিশন, দুলাভাইকে ফোন করে বললাম যে দোকান ছাড়িয়ে দেবো, পজিশন ছাড়িয়ে দিচ্ছি, আমি দেশের বাইরে চলে যাবো, আমি পাসপোর্ট করতে দিয়ে আসছি। আচ্ছা। কয় যেটা ভালো মনে করি সেটা কর। তো এক পর্যায়ে আমি দোকান ছেড়ে দিই। দোকান ছেড়ে দেওয়ার পরে আমার পাসপোর্ট করা হয়ে যায়। পাসপোর্ট করা হওয়ার পরে আমি পাসপোর্টটা ভিসা লাগানোর জন্য অলরেডি সব কিছু প্রসেস করা হয়ে যায়। তখন লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, সম্ভবত 2010 সাল। জি। লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। আমার আর লিবিয়া যাওয়া হয় নাই, তবে আমার অনেকগুলো টাকা খরচ হয়েছিল। এটা গোপনে হয়েছিল বড় ভাইয়ের সঙ্গে আমার। ওকে। এটা আমি আসলে আমার পরিবার, আমার বাবা মা বা আমার দুলো ভাইও জানতো না। এটা আমার ভাইয়ের সঙ্গে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে যায় এই কাজগুলো করতে, যেটা জানতো না। তখন আমি দোকান ছেড়ে দেওয়ার পর আমি আবার বেকার হয়ে গেলাম, যে এমন অবস্থায় আমি কি করতে পারি, কোনো দিশা না পেয়ে আবার বড় ভাই আমাকে বলল যে তুমি ওখানে যেয়ে কিন্তু এই কনস্ট্রাকশন সাইডের কাজ করতে হবে, বিল্ডিং তৈরি করার কাজ করতে হবে, তো তুমি এই কাজের উপরে একটু প্রিপারেশন নাও। তো আমি দোকান ছেড়ে দেওয়ার পরে ভাবলাম যে এই কাজ যেহেতু করতে হবে লিবিয়া যেয়ে, তো আমি এই কাজ কিছুদিন করি। তো আমি ওখান থেকে মোংলা থেকে গ্রামের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে যেয়ে আমার সঙ্গে দেখা করে আবার ঢাকা চলে আসি। ঢাকা এসে আমি ঢাকা আজিমপুরি ইডেন কলেজের সামনে একটা বিল্ডিংয়ে কাজ করতাম। জি। তো ওখানে ওই বিল্ডিংয়ে বেশ যাদের সঙ্গে কাজ করতাম তারা আমাকে কাজ বোঝানোর জন্য যথেষ্ট হেল্প করতো। ওকে। তো তাদের মাধ্যমে আমি বেশ এই কাজের উপরে কিছুটা অভিজ্ঞতা হয়ে যায় এবং বড় ভাইকে বলি যে আমি তো কাজ কন্টিনিউ করতেছি, তুমি এখন ওদিকে প্রসেস করো। তো ওই টাকা এবার কোন দেশে যাওয়ার প্ল্যান করছেন? আমাকে পাঠানোর কথা বলছে লিবিয়া। লিবিয়া তো বন্ধ হয়ে গেল ওই সময়টা। না, ওই সময়ের কথা আমি বলছি। আচ্ছা আচ্ছা, ওকে। ওই সময়ের কথাটাই বলছি আমি, ওই সময়ের আগের কথাটাও যে বুঝতে পারছি, আপনি আরো ইলাবোরেট করছেন ঘটনাটা। হ্যাঁ বলুন। তারপর তো যখন ভাইয়া যখন এটা মানে লাস্ট ফিনিশিং যখন লিবিয়া যাওয়া বন্ধ হয়ে গেল, তখন আমি দিশেহারা হয়ে গেলাম যে আমি এখন কি করব, আমার ব্যবসাও নাই, আর আমি এখন কাজ করতেছি, আর আমার বড় ভাই এখন আমাকে আর নিবে না। বড় ভাই তখন অলরেডি ডিসিশন জানাই দিছে যে আমার পক্ষে সম্ভব না। তাহলে তোমার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে তুমি আমার ব্যবসাটা কেন এত বড় ক্ষতি করলা, আর ব্যবসাটা বন্ধ করলা, এলা আমি ব্যবসাটা বন্ধ করে আজকে আমি কাজ করতেছি, এইটা কেন করলা? তো এটার কোনো উত্তর না দিয়ে সে ফোনটা সরাসরি কেটে দেয়। তো আমি মানে পুরো একবারে কি বলবো ভাই, আসলে আমি বুঝাইতে পারবো না আপনাকে যে আমি কত বড় একটা হয়ে গেলাম, যে আমার ব্যবসা নাই, আমার হাতে কোনো কাজ নাই যে আমি কাজ করে খাবো, এই ধরনের কোনো একটা নেই। এদিকে বাড়িতে দেখা যায় আম্মু, ছোট বোনেরা তারা পড়াশোনা করে, তো তাদের খরচ, আমার নিজের একটা চলার, তখন টেনশন মাথার প্রতি প্রচুর পরিমাণে বেঁধে গেল। আর ও তো টাকা পয়সাই দেয় না, বিদেশে আছে, মালয়েশিয়া আছে, কিন্তু কোনো টাকা পয়সা দেয় না। ওই মাঝে মধ্যে দেখা যায় কি যে 1000 দিল, 2000 দিল, দেখা যায় 1 মাস পরে 2 মাস পরে 1000 টাকা দিলে কি হয় একটা ফ্যামিলিতে? কিছুই না। তো আমি কন্টিনিউ করে যেতে লাগলাম ওই কাজ, যে কাজটা আমি লিবিয়া যে করার কথা ছিল সেই কাজ কন্টিনিউ বাংলাদেশে করতে থাকি। কি ছিল কাজটা? এই বিল্ডিং তৈরির কাজ, কনস্ট্রাকশনের কাজ, রাজমিস্ত্রি যেটাকে বলে বাংলায়। হ্যাঁ। তো এই কাজটা আমি করতে থাকি। তো এক পর্যায়ে আমি করতে করতে মানে খুবই ক্লান্ত, কারণ আমার কাজ দেখা যায় কি যে আসলে করা অভ্যাস না। তো আমি বেশ কিছুদিন কাজ করলাম। কাজ করার পরে আমি আবার আমার দুলোভাইয়ের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করতে লাগলাম যে ভাইয়া দিতে পারবো আমি। তো বললো যে তোর ভাইয়ারের যতবার সাপোর্ট দিলাম, তোর ভাইয়া তো এই মানে অসামাজিক কাজের সঙ্গে বা যেগুলো আমার পছন্দ না বা যেগুলো সমাজে মেনে নেওয়া যায় না, শুধু ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া তো কিছুই করে না। এখন পর্যন্ত মালয়েশিয়া গেছে, সে এখনো পর্যন্ত পরিবারটাকেই ঠিক মতো দেখাশোনা করে না, তো কি বলবো। তো বললো কি ঠিক আছে, আমি যতটুকু হেল্প করার প্রয়োজন ততটুকু করব, কিন্তু ব্যবসার লাভ ক্ষতি যাই হবে সব তোমার, আমার কিছু। এটা দুলাভাই বললো আপনাকে? দুলাভাই আমাকে বললো। তো বললাম ঠিক আছে, বেশ, এই কথায় আমি রাজি হয়ে গেলাম। কারণ আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে আমি যদি কোনো কাজে অগ্রসর হই, আল্লাহর রহমতে আমি সাকসেসফুল হবই, এরকম একটা আত্মবিশ্বাস সবসময় আমার ভিতরে কাজ করতো। জি। তো যখন ভাই এই কথা বললো, তখন আমার কাছে অনলি 10 টাকা ছিল পকেটে। তো আমি একটা চায়ের দোকানে বসে এক কাপ চা আর একটা পান খাই। তো আগের পরিচিত ছিল, যেহেতু ওখানেই ব্যবসা করতাম আমি। তো ওই দোকানদার আমাকে বলে টাকা দেওয়া লাগবে না, তুই তো আমার কাছে কয় টাকা পাইতিস,
তা বললো না, তোর কাছে অনেকদিন পরে চা খাইলাম, তুই আমাকে 2 টাকা ফেরত দে, 10 টাকা রাখ, এই 2 টাকা ফেরত দে আমাকে। তো আমাকে 2 টাকা ফেরত দেয়। তো যখন 2 টাকা ছিল আমার কাছে, তখন আমি একটা পজিশন, অনেক দিন থেকে আমি চেষ্টা করি, সবাইকে বলতাম যে পজিশন পাইলে আমাকে জানাস। তো হঠাৎ করে একটা ছোট একটা পজিশন, মানে খুব ছোট, যেটা আপনার চায়ের দোকানও করা যায় না এরকম অবস্থা, ওইরকম একটা দোকান পাইলাম। তো আমি বললাম ঠিক আছে, আমি এটা দিয়েই শুরু করি। ওকে, কত সালের দিকে এটা মনে আছে? হ্যাঁ, এটা 2011 সাল। খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা স্টার্ট করতে যাচ্ছি। ওকে, তো 2011 সাল। তো আমি ওই দোকানটা নিলাম, নিয়ে শুরু করলাম। আমার ভালো মনে আছে, ফার্স্টে আমার আব্বুর কাছে গেলাম। তো আব্বু আমার বলতেছে কি যে আমার কাছে তো টাকা নাই, দোকান তো শুরু করবা, সবই তো ঠিক আছে, কিন্তু তুমি 2-3 দিন পরে নাও টাকাটা। আমার হচ্ছে আমার তো আজকেই জরুরি দরকার টাকাটা। তো বলে আব্বু বাইরে চলে গেছে। দেখি যে আব্বুর জামার পকেটে 1600 টাকা আছে। তো আমি ওই 1600 টাকা নিয়ে চলে আসছি, আর পাশের রুমে ওনাকে বলে আসছি যে আব্বুর শার্টের পকেটে যে টাকা ছিল ওই টাকা কিন্তু আমি নিয়ে চলে আসছি, বলে আমি চলে আসছি। চলে আসে আমি ওই 1600 টাকা দিয়ে 2টা শোকেস, অর্থাৎ পুরনো যে জিনিসগুলা বিক্রি হয় ওইগুলা থেকে 2টা শোকেস কিনলাম, একটা তালা কিনলাম, আর ওই দোকান মালিককে 1000 টাকা দিলাম। আর বললাম কি যে দোকান মালিক যেহেতু পরিচিত, বললাম যে তোমার যে অ্যাডভান্সের টাকাটা এটা আমি কিছুদিন পরে দেবানি। তো বললো ঠিক আছে, তুই পরে দিস। আর ওখানে আমি যেখানে মানে মোংলা বন্দরে, অর্থাৎ দিগরাজ বাজার, ওখানে আসলে কেউ বলতে পারবে না যে আমি কখনো কারোর সঙ্গে কোনো ঝগড়া বা মানে কোনো বিচ্ছেদ করছি কিনা। সবার সঙ্গে খুব সুন্দরভাবে চলাফেরা, এভরিথিং যেটা আসলে প্রয়োজন ততটুকুই, তার বেশি না। তো বলো ঠিক আছে দিস, সমস্যা নাই। এই বলে আমি ওই 1600 টাকা এনে ওখান থেকে মোটামুটি টুকটাক এই 2 টাকা 1 টাকা খরচ করে মোটামুটি সব কিছু কমপ্লিট করে করলাম। তখন ভাইয়ারে বললাম এবার তাহলে কিছু আমার মালামাল দাও। তো আমাকে 26,000 না 27,000 টাকার মালামাল দিয়ে ফার্স্টে প্রথম দিন। তো আমি ওই দোকানের ভিতরে নিয়ে ওইগুলো সাজাচ্ছি, মাল এক সাইডে রাখি আর প্যাকেট আরেক সাইডে রাখি, মানে দোকানটাকে ভরাই, মানে সুন্দর করে সাজাতে হবে, ছোট দোকান কিন্তু তারপরেও ওই যে মাল দিছে ওটা আসলে কিছুই না এক কথায়। তো আমি ভাবলাম যে ফাঁকা জায়গা না রেখে মাল যদি প্যাকেটের ভিতর থেকে মালটা বের করে যদি অন্য জায়গায় রাখি আর প্যাকেটটা যদি এক জায়গায় রাখি তাহলে 2টা হইব আমার। আচ্ছা, এভাবে আমি দোকানটাকে সাজাইলাম। তো যখন সাজাচ্ছি তখন আমার পুরনো এক কাস্টমার আমাকে দেখে বলতেছে কি রে শাহিন, তুই আবার দোকান নিছিস? তাহলে কইতে তাহলে সারার কি দরকার ছিল? সেই সময় কইলাম ছাড়তে হবে না, বিদেশ যাওয়া লাগবো না, ব্যবসায়ী কর না, বিদেশ চলে যাবি। তো যাই হোক, দোকান যখন করছো তো ভালো হয়েছে, তা কি নেওয়া যায়? এই বলে ওই 25-26 হাজার টাকার মালের ভিতর থেকে ও 4,000 টাকার মাল নিয়ে চলে গেছে। আমাকে টাকা অবশ্য নগদ দিয়ে গেছে। তো আমি শুকরিয়া আল্লাহর কাছে যে আমার প্রথম দিনেই ব্যবসার 2011 সালে যখন আবার শুরু করলাম, জি, তো এক পর্যায়ে আমি বিকেলে দোকান খুলি না, পরের দিন খুলবো এই চিন্তা ভাবনা। তো পরের দিন আমি দোকানে মেলাদ দিয়ে, মেলাদের একটা মজার বিষয় যে আমার কাছে আসলে অতটা টাকা ছিল না যে আমি মেলাদ দিব। দেখা যায় কি যে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, পার্শ্ববর্তী দোকানদাররা আছে। সেদিন ছিল শুক্রবার, তো মিষ্টির প্রয়োজন হবে অনেকটা। তো আমি ভাবছি যে এখানে একটা করলাম যে যদি আমি নামাজের পরে, জুম্মার নামাজের পরে যদি আমি মেলাদ দিই তাহলে আমার দোকানের লোক সংখ্যা কম আসবে, আমার মিষ্টিটা কম কেনা লাগবে। আমার কাছে যেহেতু টাকা নাই, ওই 1600 টাকা খরচ করার দোকানে মালামাল উঠানোর আগে কিন্তু এটা। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ওর অবস্থাটা চিন্তা করে দেখবেন যে কোথায় কোন অবস্থান থেকে শুরু করতে। সেই সময় আমি চিন্তা করলাম যে যদি আমি জুম্মার নামাজের পরে দিই তাহলে সবাই খাইতে চলে যাবে, লাঞ্চের টাইম থাকবে, তাহলে আমার দোকানে মেলাদ পড়তে হয়তো বা 10-12 জন 15 জন আসবে, তাদেরকে আমি পরিপূর্ণভাবে খাওয়াইতে পারবো। কিন্তু যদি সবাই চলে আসে তাহলে আমি খাওয়াইতে পারবো না। আচ্ছা, এইসব করে আমি ঠিক যেমন চিন্তা তেমনই কাজ, আমি জুম্মার নামাজের পরেই মেলাদের ব্যবস্থা করি এবং আমার যেটা ধারণা ছিল তার থেকে আরো সীমিত লোক আসছিল এবং যারা আসছিল তারা আরো পকেট থেকেই খরচ করে গেছিল। এক কথায় আমার সামথিং খরচ হয়েছিল। যাই হোক, হয়ে গেল। ওই দিন আমি 4,000 টাকা বেচাকেনা করে পরের দিন দোকান খুলবো এরকম চিন্তা ভাবনা। তো রাত্রে অনেক খুশি যে আমি 4,000 টাকা বেচাকেনা করছি দোকান না খুলেই। আল্লাহ আমাকে ধৈর্য দিও, এরকম চিন্তা ভাবনা করতে সকালে উঠলাম, উঠে আল্লাহর রহমতে দোকান করলাম। ওই দিন আরো 2,000 টাকা বেচাকেনা করলাম। আচ্ছা, 6,000 টাকা আমি দুলাভাইকে বললাম যে ভাই আমি তো 6,000 টাকা বেচছি, তা মালামাল তো আরও লাগবো। ভাই ঠিক আছে, তুই তাহলে, যেহেতু আমার পূর্ব পরিচিত ছিল যারা বড় ব্যবসায়ী ছিল, মালিক মহাজন ছিল, তাদেরকে আমি 6,000 টাকা পাঠাই দিলে ওরা আমাকে আরও 20,000 টাকার মাল পাঠায়। কি ধরনের প্রোডাক্ট এগুলো? এগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের হাঁড়ি, কলস, ওই অ্যালুমিনিয়াম, এগুলো হ্যাঁ, প্লাস্টিকের পণ্য যেগুলা, আচ্ছা আচ্ছা, এই ধরনের এগুলা। তো এক সপ্তাহ যেতে না যেতেই ভাই আমি কল্পনার বাহির, মানে অনেক ডেভেলপ হয়ে গেলাম। মাশাআল্লাহ। হ্যাঁ। তো এর ভিতরে আরেকজনের কথা না বললে নয়, যখন আমি ঢাকাতে কাজ করতাম তখন রং নাম্বারে একটা মেয়ের সঙ্গে আমার কথা হতো ফ্রেন্ড হিসাবে, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, জি, নাম মনি।
সম্পূর্ণ নামটা আমি বলবো না, ফ্রেন্ড হিসেবে কথা হতো। তো সেই ফ্রেন্ড আমাকে সবসময় পরামর্শ দিত এবং আমিও তাকে সবসময় পরামর্শ দিতাম যে জীবনে কোনো কিছু করতে গেলে হয়তো বা ধৈর্য ধরতে হবে, এটাই। তো সেই ফ্রেন্ডের সঙ্গে অনেক ভালো রিলেশন সৃষ্টি হয়, জাস্ট শুধু ফ্রেন্ড। জি। তো সে ঢাকাতে আসে আমার সঙ্গেও দেখা করে, আমি আবার ব্রাহ্মণবাড়িতেও যাই, যে দেখা করি তার সঙ্গে। তো এক পর্যায়ে আমার সেই ফ্রেন্ডের সঙ্গে খুব ভালো একটা রিলেশন সৃষ্টি হয়, যেটা আসলে ফ্রেন্ডের যতটা ভালো বলা যায় ভাই ততটা, তার থেকে বেশি ছাড়া আমি কম বলবো না। তো যখন আমি ব্যবসা শুরু করি তখন ওই ফ্রেন্ডও অনেক আমাকে মানসিকভাবে মানে সহযোগিতা করতো। তো যখন ব্যবসা আমার এক সপ্তাহ যাইতে না যেতে আমি অনেক মানে মানসিকভাবে ব্যবসায়িকভাবে অনেকটা দেখলাম যে আসলে আমি অনেকটা ভালো পর্যায়ে যাচ্ছি। তখন আমার একটা দিন যায় আর আমার বেচাকেনা বৃদ্ধি পায় ভাইয়া, প্রতিটা দিন যায় আর আমার বেচাকেনা 500, 1000, 2000, 4000, 5000 থেকে 10,000, 15,000 টাকা এরকমভাবে বাড়তে থাকে। জি। তখন আমার দুলোভাই বলে, তুই তো ভালোই বেচাকেনা করতেছো, তা মালামাল লাগলে তাহলে খুলনার থেকে নিস। আমি মালামাল লাগলে খুলনার থেকে নেবো, ওরা অলরেডি আমাকে বলতেছে যে তোর যা লাগে তুই লয়ে যাস। এবং দেখা যাচ্ছে কি আমি প্রতিদিন বেচাকেনা করি আর ওই টাকা পাঠিয়ে দিই। ওকে। তো এইভাবে এক মাস 2 মাস আমার ব্যবসার আল্লাহর রহমতে অনেক ডেভেলপ হয়ে গেল। তো আমি চিন্তা করলাম যে সবই তো চলতেছে ভালো, কিন্তু আমার একটা দিক থেকেই তো খারাপ হয়ে গেল যে আমি এসএসসিটা পাস করতে পারলাম না। যে ভাবা সেই কাজ, চিন্তা করলাম যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাব। ওপেনে যখন ভর্তি হইলাম তখন মন মানসিকতাও অনেকটা ভালো লাগলো যে না, এটাও আমার একটা সাকসেসফুল হবে আশা করি। দেখা যায় কি যে বছরে 20টা ক্লাস কোনো ব্যাপার না, আর ব্যবসার পাশাপাশি ওটাও আমার পক্ষে সম্ভব, এই চিন্তা। যাই হোক, ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ওখানে চলতেছে, ব্যবসাও চলতেছে। ব্যবসা ভাইয়া বলবো কি যে এত ভালোভাবে চলতেছে এবং মানে প্রতিদিন যদি অন্য দোকানে 2,000 টাকা, অন্য দোকানে যদি 10,000 টাকা বেচতেছে, তা আমি বেচতেছি 20,000 টাকা। আচ্ছা, এরকম একটা পর্যায়ে চলে গেলাম আমি। ওকে, ভাগ্য তো অনেক বড় একটা ব্যাপার, তো এবং ভাগ্য আপনাকে ফেভার করে যাচ্ছে সামহাউ। হ্যাঁ, এক পর্যায়ে আমি ডিসিশন নিলাম যে আমার হাতে কিছুটা সময় ফ্রি থাকে, যেমন লাঞ্চের টাইম। আবার দেখা যায় যে সব সময় দেখা যায় যে বেচাকেনা তো হয় না, কিছু কিছু সময় আমার হাতে ফ্রি থাকে। এবং আমি বলে রাখি যে আমার দোকানটা ছিল কলেজ স্কুল এর মেন রোডেই। আচ্ছা আচ্ছা, মেন রোডের পাশেই ছিল আমার দোকানটা, এবং আমার দোকানের সামনে দিয়েই কলেজে যেতে হয়, স্কুলে যেতে হয়, হাই স্কুলে যেতে হয়, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ আমার দোকানের সামনে দিয়ে যেতে হয়। জি। তো এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে এই রোড দিয়ে এত মানুষের চলাচল, আর যেহেতু স্কুল টাইমেই তো অনেক বেশি চলাচল এবং বিকাল টাইমেও অনেক বেশি রানিং এই রোডটায়, তো আমি আমার এখানে বসে অন্য একটা ব্যবসা করতে পারি। যেহেতু আমার হাতে কিছুটা সময় থাকে, বেচাকেনার মাঝে মাঝে কিছুটা সময় থাকে, এই সময়টা আমি অন্য কিছু করতে পারি। আর অন্য কিছুর একটা করার কারণ ছিল এই যে আমার ব্যবসার যে মূলধন, এই মূলধন তো আসলে আমার খুব সীমিত। আমার 1 টাকা আর হচ্ছে অন্যের 2 টাকা, আমার দুলোভাইয়ের টাকা, প্লাস যখন আমার ব্যবসার অগ্রসর হতে লাগলো তখন দেখা যায় আমি সাইড থেকেও হেল্প পাইলাম কিছুটা। জি। তো আমি চিন্তা করলাম যে এর থেকে যদি আমার ফ্যামিলির সব কিছু আমার মেনটেন করতে হয়, তাহলে দেখা যায় কি যে আমি অনেকটা চাপে পড়ে যাব। তো যদি এর পাশাপাশি আমি অন্য আরেকটা ব্যবসা করি, সেই ব্যবসাটা থেকেও যদি সে ব্যবসাটায় ইনভেস্ট কম, কিন্তু যদি আমার দিন শেষে 200 টাকা যদি আমার লভ্যাংশ থাকে, তাহলে ওই 200 টাকা আমার ফ্যামিলির জন্য বড় ভূমিকা পালন করবে। এই চিন্তা করে আমি চিন্তা করলাম যে তাহলে কি করা যায়। হঠাৎ আমার মাথায় আসলো যে এখানে তো আমি ফ্ল্যাক্সি লোড এর ব্যবসা করতে পারি। এই চিন্তা করে আমি যোগাযোগ করলাম আমার এক বন্ধুর সঙ্গে। আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ করলে বলো কোনো ব্যাপার না, আমি তোকে এই সিম পাওয়ার দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। তো আমাকে ওই ফ্ল্যাক্সি লোডের সিম এবং দিয়ে দেয় কোম্পানির কাছ থেকে, গ্রামীণফোন, বাংলালিংক, সবগুলোই। তো দেওয়ার পরে এক পর্যায়ে আমি ওগুলো রানিং করতে লাগলাম। এখন যখন ওগুলো নিয়ে যখন আমি ব্যবসা শুরু করি, তখন আমার ব্যবসার মানে গতি এত বৃদ্ধি হয়ে গেল যে অনেকেই ফ্ল্যাক্সি লোড দিতে এসে আমার দোকান থেকে একটা পণ্য কিনে নিয়ে চলে যায়, আবার অন্য পণ্য কিনতে এসে আমার দোকান থেকে ফ্ল্যাক্সি লোড দিয়ে চলে যায়। তখন চিন্তা করলাম যে তাহলে তো এটা তো চলতেছে ভালোই, তাহলে আমি সিমের ব্যবসাটাও রানিং করি। তো এইভাবে আমি সিম বিক্রি করারও একটা পরিকল্পনা করলাম এবং শুরু করলাম। এক পর্যায়ে আমার ব্যবসার ওই যে ছোট দোকানটায় আর
মানে জায়গা নাই মাল রাখার, প্লাস মানে একটা বড় জায়গা দরকার আপনার। বড় জায়গা দরকার। জি। তখন আমি অনেক টেনশনে পড়ে গেলাম যে আমি মাল কোথায় রাখবো, আমি বসবো কোথায়, আমার ভিতরে একজন কাস্টমার আসে বসতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, তাহলে আমার দোকানটা চেঞ্জ করার প্রয়োজন। এই ভেবে আমি পাশে আর একটা দোকানে যোগাযোগ করার চেষ্টা করি আস্তে আস্তে, প্লাস এবং যোগাযোগ করে সেই দোকানটা নেওয়ার পরিকল্পনা করি, এবং সেই দোকানটা আমি নিয়ে নিই। কিছুদিন পরে, 1 বছর পরে আমি সেই দোকানটায় যাই। যাওয়ার পরে আমার এক ব্যবসায়ী RFL কোম্পানির এক HR ছিল, সে আমাকে বলল যে দেখো, তুমি যেভাবে বেচাকেনা করো আর যেভাবে মালামাল কেনো, এইভাবে যদি না কিনে তুমি যদি একটু কষ্ট করে কোম্পানির একটা ডিলারশিপ ওপেন করে নাও, তাহলে দেখা যায় তোমার CN-এর টাকা থাকবে, ইয়ারলির টাকা থাকবে, এভরিথিং তোমার, কিন্তু মালটাও ক্রয় করবা আরও 2 টাকা কমে। তো আমি হিসাব করে দেখলাম যে আসলে এটাও সত্য। যদি আমি ডিলারশিপটা ওপেন করে নিই, তাহলে আমি মালটা কিনবো 1 টাকা কমে, আবার আমি CN কমিশন পামু, আবার একটা পণ্যের উপরে একটা কমিশন পামু, আবার দেখা যায় যে বছর শেষে আবার একটা ইয়ারলিও পামু। আচ্ছা, এরকম একটা চিন্তা আমার মাথায় ঢুকলো, যে আমি ভাবলাম যে আমার এরা, আমি তো সপ্তাহে প্রায় মাস শেষে ওই SR-কে আমি 50,000 টাকা দিতাম, তো এই মাসেও যদি 50,000 টাকা না দিয়ে আমি যদি ওকে 30,000 টাকারও মাল কিনি, তবু আমার লাভ থাকবে। এই চিন্তা ভাবনা করে আমি ডিলারশিপের ব্যবসা শুরু করলাম। সিমের ব্যবসা থেকে কি বলবো ভাইয়া, সে সময় সিম আমরা বিক্রি করছি প্রচুর পরিমাণে, এবং কমিশনও আসতো অনেক বেশি। যাই হোক, আমার ব্যবসার মানে এত সুন্দরভাবে চলতে থাকলো যে এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, যে আমি কি থেকে কি হয়ে গেলাম। জি। যখন আমি মাঝখানে বলছি যে আমি যখন ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হই, জি, তখন ওই মেয়েটাও, মংলার ওই মেয়েটাও, খাদিজা, হ্যাঁ, ও ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। আচ্ছা, মানে ওর সঙ্গে আপনার যোগাযোগ ছিল ওই সময়টাতে? হ্যাঁ, মাঝে মাঝে কথা হতো, দোকানের সামনে আসতো, দোকানে আসতো, কথা বলতো। তখন আমি যখন জানতে পারলাম যে ও আবার ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আমি বললাম এবার তো আমার একটা প্রবলেম সৃষ্টি করবেই, এর থেকে কিভাবে আমার মুক্তি পাওয়া যায়। তো এরকম চিন্তা করতে করতে আমি ভাবলাম যে ওর সামনে আমার যে ভালো দিকগুলো আছে সেগুলো আমাকে খারাপ করতে হবে, তাহলে হয়তো বা আমি এর থেকে মুক্তি পাবো। এই কিছু কিছু জিনিস, খারাপ দিকগুলো ওর সামনে উঠাইলাম। যাই হোক, আল্লাহর রহমতে আমি সেদিক থেকে একটা ঝামেলার পোহাতে হলো, যে সে অনেক নাসরবান্দা ছিল, তাকে যেভাবে হোক বোঝায় বা অন্যের মাধ্যমে যেভাবে হোক, ওই ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে সে অন্য একটা ছেলের সঙ্গে রিলেশন করে আমার থেকে দূরে সরে যায়। আমি একটা ঝামেলা মুক্ত হয়ে গেলাম এবং টেনশন। কিন্তু আমার ভিতরে সে সময়ও ওই আমার কাজিনের প্রতি এতটা দুর্বলতা ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওকে। তো যখন আমি ফ্ল্যাক্সি লোড দিই দোকানে, যখন সিম বিক্রি করি, তখন দোকানে দেখা যায় ছেলে মেয়ে এভরিথিং, প্রচুর মানুষের আনাগোনা থাকতো তখন। তো অনেকেই মজা করে অনেক রকম কথা বলতো, আর আমি দেখা যায় কি সারা রাত জেগে থাকতাম, মানে ওই কাজিনের কথাই ভাবতাম। আমার ভিতরে ওই, তখন যত দিন যায় তত কিন্তু আমার ওই দুর্বলতাটা ভাইয়া প্রকাশ পায়। যাই হোক, ওখান থেকে সেই সময় অনেকে অনেকভাবে করতো, মজা করতাম অনেক বেশি সবার সঙ্গে। তো সবার সঙ্গে অনেক মজা কারণে অনেকে মানে খুব প্রশংসা, এক কথায় অনেক ভালো জানতো আমাকে, যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। শেষ বেশ যখন আমি আপনার SSC-র অর্থাৎ ওপেন ইউনিভার্সিটিতে 2বার পরীক্ষা দিয়ে পাস করতে হয়, অর্থাৎ 9 একবার 10 একবার, 5টা বই প্রতি বছর। তো প্রথম ইয়ার যা গেল, যাওয়ার পরে আমার ব্যবসার অনেক ডেভেলপ হয়ে গেল, যেটা আমি কখনো ভুলবো না, যে আমার ব্যবসা এত ভালো চলতে লাগলো যে পার ডে আমি 20,000, 25,000, 30,000 টাকাও বেচাকেনা তখন চলতেছে আমার। আর আল্লাহর রহমত তখন ইনভেস্ট হয়ে গেল অনেক। কিভাবে হইলো, দেখা যায় কি যে আমি পার্টিতে দিচ্ছি 10,000 টাকা, সে আমাকে মাল দিচ্ছে 50,000 টাকার। আচ্ছা, যে সে তো বেচাকেনা করতেছে এত ভালো যে তাকে মাল 10,000 টাকার মাল না, তাকে আরো বেশি দাও। এভাবে আমার কিন্তু মানে ব্যবসার ইনভেস্ট বেড়ে গেল। যাওয়ার পরে যখন এভাবে চলতে থাকলো,
তখন এটা আপনার 2013 সাল। 2013 সাল তখন। এর ভিতরে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি ভাই, আমাদের ওখানে একটা মেয়ে আছে, মেয়ে যার সঙ্গে আসলে তেমনটা কথা হতো না, যদি কখনো সামনে পড়তো জিজ্ঞেস ভাইয়া কেমন আছেন, ওই পর্যন্তই, এর বেশি কিছুই না। তো আমার মতন আমি ব্যবসা করতেছি, এভাবে চলতেছি, কিন্তু আমার ফ্যামিলি বা আমার আব্বু আম্মু বা আফা দুলো ভাই সবার সঙ্গে গুড সম্পর্ক, এবং এমন কোনো বছর ছিল না যে আমি সেই বছরটা ঈদের সময়, কুরবানির সময় আমি অন্য বাইরে কাটাইছি, কখনোই কাটাইনি। আমি আম্মার সঙ্গে ঈদ পালন করবই, আমি যেখানেই থাকি না কেন। জি। তো 2013 সাল আমি আমার ঈদের সময় বাড়িতে যাই বা করি, ঈদের সময় বা মাঝে মধ্যে যাই, আম্মা আমার ওখানে যেয়ে দেখা যায় কি যে 15 দিন 1 মাস থাকে, আবার চলে আসে, এরকমভাবে চলতে থাকে জীবনটা। এবং ব্যবসার এত হয়ে গেল যে আমি সময় পাই না কারোর সঙ্গে কথা বলার, এরকম একটা অবস্থা। দিনে দিনে এতটা ডেভেলপ হয়ে গেল ব্যবসার। তো ব্যবসা যখন এই ডেভেলপ চলতে থাকলো, 2014 সাল ওই যে মেয়েটার কথা বললাম যে যার সঙ্গে মাঝে মাঝে কথা হতো, দেখা হলে ভালো মন্দ জিজ্ঞেস করে চলে যেত, তখন আমার কাছ থেকে ফ্লাক্সি লোড দিত। অনেক মেয়েই ফ্লাক্সি লোড দিত ভাইয়া, অনেক, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো ফ্লাক্সি লোড সবাই কম বেশি দেখা যায় কি বাসায় বসে দিত, আবার কলেজে এসে টাকা দিয়ে যেত, বাজারে এসে টাকা দিয়ে যেত, কিংবা অন্যের মাধ্যমে পাঠিয়ে দিত। এভাবেই অনেকেরই আমি হেল্প করতাম। আর হেল্প করতে করতে ওই মেয়েটা হঠাৎ একদিন, নাম কি ছিল মেয়েটার? ইভা। ইভা, ওকে। তো একদিন রাত্রে হঠাৎ আমাকে ফোন দিছে। তো মানে রিং হওয়ার সঙ্গে সঙ্গে আমি রিসিভ করছি, তখন রাত আনুমানিক 2:30 থেকে 3টা বাজে। তো ফোন ধরার সঙ্গে সঙ্গে বলতেছে, ভাইয়া আপনি এখনও জাগে আছেন? তা আমি বলছি, দেখো এখন ওই সহবরতের পরে ওর সঙ্গে বেশি বেশি কথা হতো। কথা হওয়ার পরে আমি একটা জিনিস লক্ষ্য করতে লাগলাম যে ভাইয়া, যে বিষয়টা যে এর ভিতরে অনেক মেয়েই আমাকে অনেক রকম কথা বলছে, কিন্তু তাদের কথা আর এর কথা আকাশ আর পাতাল ডিফারেন্স। জি। এই জিনিসটা আমার একটা ক্যাচ করে গেল মাথাটায়, যে তাদেররা যেভাবে কথা বলতো বা তাদের যে কথা বলার একটা বিষয় ছিল আর এর কথা বলার একটা বিষয় সম্পূর্ণ ভিন্ন। তো এইভাবেই কথা বলতে বলতে 2014 সালের সহবর্তের পরে, সম্ভবত এটা ফেব্রুয়ারি কি জানুয়ারি মাসে, আরও বেশি কথা বলা শুরু হয়ে গেল আমাদের। তো হঠাৎ আমি একদিন ওকে ডাইরেক্টলি বললাম, তো বলতেছে, ভাই আমার একটু সময় লাগবে এটা বিষয়টা ভাবতে। তো যাই হোক, সেখান থেকে বেশ কয়েকদিন পরেও আমাকে একটা SMS অ্যান্সার দে যে ওকে। চলতে থাকে আমাদের এই সম্পর্ক। এক পর্যায়ে আমার ব্যবসা ভাই এত ডেভেলপ হয়ে গেল যে আমার খুচরা বেচাকেনা এবং পাইকারি বেচাকেনা শুরু করে দিলাম আমি তখন। খুচরা বেচাকেনা বাদ দিয়ে পাইকারি বেচাকেনা? খুচরা বেচাকেনার পাশাপাশি পাইকারি বেচাকেনা শুরু করে দিলাম। আচ্ছা। একটা থেকে দোকান 2টা করলাম। আমি ডিলারশিপের ব্যবসা যখন শুরু করলাম এবং যখন পাইকারি ব্যবসা শুরু করলাম, তখন আমার অনেক শত্রু জন্মে গেল ব্যবসায়িকভাবে। ওকে। তো সেই সময় আমরা আবার জমি কিনলাম মোংলা বন্দরে। তো জমিটা কিনে আমার দুলোভাইয়ের নামে। দুলোভাইয়ের নামে কেন কিনলেন? কারণ দুলোভাই আমাদের ফ্যামিলিতে সেই জন্মের পর থেকেই কন্ট্রিবিউট করে যাচ্ছে। জি। আর তার বাবা মা কেউই বেঁচে নাই। আচ্ছা। এটাই আমাদের সব থেকে বড় দুর্বলতা, এবং তারও দুর্বলতা, সেও আমাদের যেমন ভাই বোনের মতন দেখে, আমরাও ঠিক তাকে বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করি। আচ্ছা, তো দুলাভাইয়ের নামে জমি কিনলেন? কোথায় কিনলেন? মোংলা বন্দরে। মোংলা বন্দরে জমিটা কিনছি, কিন্তু কেউ জানতো না যে আসলে জমির দলিল কার নামে। সবাই জানতো জমিটা শাহিনের, কিন্তু আমি যখন দলিল করছি তখন আমার আম্মা একটা কথা বলছিল যে, শাহিন তোমার বাবার তো দেখা যায় কি জমি আছে, তোমার ভিটি বাড়ি আছে, কিন্তু তার কিন্তু কিছুই নাই। জমি যখন কিনতেছো তখন কিন্তু তার নামেই কিনবা, তোমার নামে যেন আসে না। আল্লাহ, আমার এটা ভাবলেন কীভাবে যে আমার নামে জমি কিনবো ওর নাম বাদ দিয়ে? তো জমি যখন রেজিস্ট্রি করি তখন দুলোভাইয়ের নামেই করি। তো আমার দুলোভাই, আমার আফা কেউই লেখাপড়া জানে না। আচ্ছা। জমি কিনলাম। জমি কেনার এক পর্যায়ে আপনার সে সময়ে আমি হঠাৎ ডিসিশান নিই আমার লাইফে বিয়েটা প্রয়োজন। তখন ডাইরেক্টলি আমি আমার আমারে বললে করছি ঠিক আছে, সমস্যা নেই। তো এক পর্যায়ে আমার 2016 সালের ফেব্রুয়ারি মাসে আমার বিয়েটা সম্পূর্ণ হয়। কার সঙ্গে? এবার সঙ্গে। তো ফ্যামিলিগতভাবেই আপনারা বিয়েটা করেন?
ওকে, সবকিছু মিলিয়ে ওই সময় আপনি শুরু করেছিলেন কত টাকা দিয়ে যখন আপনি শুরু করেন? আমি যখন শুরু করছিলাম তখন আমার পকেটে ছিল 2 টাকা। 2 টাকা। আর আপনি 2016 সালে বিজনেসের যখন খুব ভালো অবস্থা, তখন সবকিছু মিলিয়ে ওই বিজনেসের আর্থিক মূল্যমান কত হতে পারে? 13 থেকে 14 লাখ টাকা। 13 থেকে 14 লাখ টাকা। শুরু করেছেন কত সালে? 2012-র আগ মুহূর্তে। 2012-র আগে, মানে বলা যেতে পারে পরিপূর্ণ 4 বছরের মাথায় এসে সেটা 2 টাকা দাঁড়িয়েছে 12 থেকে 14 লাখ টাকা। এটা বুঝতেই পাচ্ছেন, এটা জিওমেট্রিক্যাল হারে বাড়লে, মানে জ্যামিতিক হারে বাড়লে এরকম বাড়া সম্ভব। মানে ওর কপাল এবং ওর পরিশ্রম দুটোই ওকে হেল্প করেছে। একটা কথা আছে যে হাল যদি মানুষ না ছাড়ে, আল্লাহ তাকেই পছন্দ করেন যিনি হাল ছাড়েন না, যিনি লেগে থাকেন। তো ওর ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তাই হয়েছে। কিন্তু একটা কথাই আছে যে জীবন আসলে নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। আমরা আসলে যেভাবে চিন্তা করি জীবনটা আসলে সেভাবে থামে না, জীবন তার গতিতে এগোতে থাকে। তারও এগিয়েছে এবং সেই এগোনোটা আপনি যেভাবে চিন্তা করছেন সেরকম নাও হতে পারে। চলুন সামনের দিকে আগাই। বিয়ে করলেন আপনি ইভাকে, তারপর? বিয়েটা আসলে স্বাভাবিক ছিল না। বিয়েটা আমার আফা দুলাভাই মেনে নিতে পারতো না, কারণ তখন আমার যখন এতটা ডেভেলপ হয়ে গেল তখন ভাই আমার ওখানে অনেক ফ্যামিলি থেকে মেয়ে দেওয়ার কথা বলতো। জি। এবং আপনার আবাদুল্লাহ ভাইয়েরও নিশ্চয় একটা চয়েস ছিল। হ্যাঁ, আফাদুল্লাহ ভাইয়ের ভিতরে একটা চয়েস ছিল এবং তাদের ভিতরে একটা প্রবলেম ছিল। অনেক জায়গা থেকে অনেক প্রস্তাব আসতো, আর ওই প্রস্তাব আসার কারণে অনেকেই বলতো যে আমি ছেলেকে 5 লাখ দিমু, আমি 10 লাখ দিমু, আমি 2 লাখ দিমু, 4 লাখ দিমু। এরকম একটা প্রস্তাব যখন আসতে শুরু করলো তখন আফাদুল্লাহ ভাইয়ের ভিতরেও একটা পরিবর্তনের হাওয়া দেখতে শুরু করলাম। আচ্ছা। তখন আমি হঠাৎ চিন্তা করি যে এই সমস্ত ধান্দায় আমি আর যাওয়ার ভিতরে নেই, আমার মন যেটা চায় আমি সেটা করব। ওকে। আমি ওই সমস্তর ভিতরে নাই, যে কথা সেই কাজ, আমি এটাই করে ছাড়ছিলাম। এবং এই জন্যই আপনার আপাদুল্লাহ ভাই আপনাকে পছন্দ করলেন না? জি না, তখন একটু প্রবলেম সৃষ্টি হলো। তো বিয়ের পরে স্বাভাবিকভাবে যখন চলতে, আমাদের ভিতরে একটু প্রবলেম হওয়ার পরে আমার আব্বু আম্মু আসলো, আসার পরে পাশের আরও 2 জন থেকে মীমাংসা করে দিল বিষয়টাকে। তো সেভাবে চলতেছে, কিন্তু ওরা এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারে নাই। আমার আফা, বিশেষ করে আমার আফা বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারে নাই। যে এটা আমি যেটা ধারণা করি যে আসলে অনেক জায়গা থেকে অনেক প্রস্তাব আসতো, অনেক যেটা আমরা বাংলায় বলি যৌতুক। যখন এই বিষয়টা আসলো সামনে, আসার পরে আমার আফা যেমন ভালো ছিল তেমনটাই খারাপ হয়ে গেল। এবং যদি তিল থেকে কোনো রকমই হয়েছে, তখন আমি শুধুমাত্র বিয়ে হয়েছে কিন্তু আমি কিন্তু ওয়াইফকে উঠায় আনি নাই, শুধুমাত্র আমাদের যেটা বলা হয় যে সরা বা বিয়ে পড়ানো, এই ধরনের কিছু একটা হয়েছে। তারপরেও পাশাপাশি যেহেতু আমার দোকানের থেকে 5 মিনিট দূরত্ব, মাঝে মাঝে আমাকে দাওয়াত করতো, যেহেতু তখন আমি তাদের ফ্যামিলির বড় জামাই। তো দাওয়াত করতে গেলে দেখা যায় কি দুপুরে দাওয়াত করছে, যে খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে আসছি, থাকতাম না আমি সে সময়। তো এইভাবে চলতে থাকলো। কিন্তু ওই যে জমির বিষয়টা থাকলো, যে জমিটা আসলে দলিলটা কার নামে হয়েছে এটা আসলে কেউ জানতো না, মুষ্টিক কয়েকজন লোক জানতো। এর ভিতরে সবাই বলতো যে জমিটা আছে শাইনের, কারণ আমি সব কিছু দেখাশোনা করতাম, পরিচালনা করতাম, সব কিছু দেখাশোনা করতাম। ও তার ভিতরে একটা কথা বলতে ভুলে গেছি ভাইয়া, আমার দুলো ভাইয়ের প্রবলেম শুরু হয়ে গেল, যেমনটা হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, প্রেশারের সমস্যা, চোখের দৃষ্টি কমে যাওয়ার সমস্যা। তাকে নিয়ে আমার এমন কোনো মাস নাই যে 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার আমি ডাক্তারের কাছে যাই না। 1 সপ্তাহ মিনিমাম কেটে যেত খুলনা কিংবা ঢাকা ডক্টরের কাছে। জি। তো এটাকে আমি কোনো বিষয় ভাবতাম না যে এটা আমার একটা দায়িত্ব, সেভাবেই তাকে নিয়ে ডাক্তারের কাছে সবসময় ছোটাছুটি করতাম। তো এর ভিতরে বলে রাখা ভালো যে আমার বড় ভাই কিন্তু মালয়েশিয়া থেকে চলে আসে। তো সে সময় আসার পরে বললো যে আমার কোনো টাকা পয়সা আনতে পারি নাই, আমার খুব অবস্থা খারাপ। আচ্ছা। কিছুই বললাম না। কত বছর পরে আসলো? 4-5 বছর পরে। 5 বছর পরে আসছে এবং কোনো টাকা পয়সা আনেনি? না, সে পরিবারের খরচও দিত না। হ্যাঁ, খরচও দিত না। সে উল্টা আমার কাছ থেকে আজ 500, দেখা যায় যখন লাগতো 500 1000 এরকম চাইতো, তো আমি দিতাম। তো এক পর্যায়ে যখন আমার দুলো ভাইয়ের যখন এই অবস্থা, তখন ওই যে জমি কিনছি, জি, জমির দলিল আসলে ভাইয়ের নামে, কিন্তু এটা কেউ জানতো না। কিন্তু আমার যারা ব্যবসায়ী ছিল বেশ কয়েকজন শত্রুপক্ষ জন্ম নিল, কিন্তু এটা প্রকাশ করতো না। আচ্ছা। কিন্তু আমি উপলব্ধি করতে পারতাম যে তারা আসলে কতটা আমার ক্ষতি চায়। এটা আমি প্রতিদিন যে আবার আফাদুল ভাইকে বলতাম,
কিন্তু সেই সময় আমার বিয়ের পরে দেখলাম তাদের সঙ্গে এই জন্য কেমন একটা সময় বেশি দেয় আমার আফা বা দুলোভাই। বেশ দিনের বেলা তাদের সঙ্গে দাঁড়িয়ে বসে কথা বলে, এরকমভাবে কথা বলে। তো আমি বিষয়টাকে অতটা গুরুত্ব সহকারে দেখতাম না কখনো। তো হঠাৎ একদিন আমার আফা আমাকে জিজ্ঞাসছে, আচ্ছা শাহিন, জমি তো তোর ভাইয়ের নামে, তা জমি তোরে সবাই কেন বলে তোরে? আমি এটা কেমন প্রশ্ন? জমির দলিল করছি দুলোভাইয়ের নামে, ভাইয়ের নামে, তা সকলেই যদি বলে যে জমি কেন শাহিন তোমারে বলে, তো ওই জমি কি আমার হয়ে যাবে? কখনোই তো হবে না। ওই জমি সারা বাংলাদেশ এক জায়গায় হইলেও তো ওই জমি কখনো আমার হবে না, যেহেতু জমির দলিল দুলোভাইয়ের নামে। তাহলে এরকম প্রশ্ন করার তো কোনো প্রয়োজনই আসে না। রাইট। তো বলে কেন বলবে তোরে? তাহলে এটার কোনো আমার উত্তর আমার কাছে জানা নাই বলে আমি চলে যাই। এই নিয়ে দুই বোনের ভিতরে বেশ কথা তর্ক বিতর্ক সৃষ্টি হয়, এবং তর্ক বিতর্ক সৃষ্টি হওয়ার এক পর্যায়ে আফা অনেক রাগারাগি করে, তেমনটা আমিও বেশ দূর একটা কথার উত্তর দিই। যেহেতু সে অনেকগুলা বলে, তারপরে আমি দেখা যায় কি যে সে 10টা বললে আমাকে 2টা বলতে বাধ্য হয়েছি। এক পর্যায়ে সে চলে যায়, আমি ওখান থেকে রাগ করে চলে যাই। যেহেতু ওর সঙ্গে পেজগি না করে, ভাবলাম যে ওর সঙ্গে রাগারাগি না করে আমি চলে যাই এখান থেকে। জি। তো যখন এই কথা বলছে তখন আমি আবার দোকানে যখন চলে আসছি, ওর সঙ্গে তর্ক না করে আমি দোকানে চলে আসছিলাম। তো আমার কাছে খুচরা টাকা নাই, তো আমি 1000 টাকা একটা নোট নিয়ে আমি যাচ্ছিলাম অন্য দোকানে খুচরা করতে। তো আমি সাইডে যখন যাই তখনই আফার মুখ থেকে এই কথাটা ব্যক্ত হয় যে ও আমার এখানে খাওয়া দাওয়া করে, কিন্তু আমি তো কোনো টাকা পয়সার কথা চাই না, এরকম একটা কথা। তখন আমার খুব মানসিকভাবেও খুব আঘাত লাগলো যে আজকে তার মুখ থেকে এরকম একটা কথা ব্যক্ত হলো। বিষয়টা আমি আম্মাকেও বলি না। তো আমি রাত্রে আর খাওয়া দাওয়া করতে চাই না, যেহেতু সে এরকম কথা বলছে, তা আমি রাত্রে খাওয়া দাওয়া করতে চাই না যাওয়ার কারণে বেশ রাত 11টা বাজে। তখন আমার দুলোভাই আসছে, কিন্তু শাহিন তুই এসে খাবি না? তো আমার দোকানের পাশে একটা হোটেল ছিল, তো হোটেল থেকে আমি খাওয়া দাওয়া করে শুয়ে থাকি। তো আমি দোকানেই থাকি সে সময়, দোকানের পিছনে একটা রুম আছে, সেই রুমের ভিতরে থাকি আমি। তো দুলোভাই আসার পর আমি বললাম কি ভাই আমার তো শরীরটা ভালো লাগতেছে না, তো আমি এই জন্য যাই নাই। তো হয়তো সেটা তো ফোনে বলে দিতে পারতিস, তো আমি কিছু বলা হয় নাই, তুমি যাও আমি কালকে যাবানি। দুলোভাই চলে গেল কোনো কথা না বলে। পরের দিনও আমি সাধারণত সকালে নাস্তা করতাম, একটা চা কিংবা একটা রুটি বা এই জাতীয় খাইলে আমার এনাফ। দোকানে খুলে বসতাম আমি, আমার আর খাওয়ার চিন্তা থাকতো না যে সকালে আমি খাই। কতদিন সকালে আমি খাই নাই আমি বলতে পারবো না, কয়েক বছর, যেটা আমি জানি না সঠিকভাবে, মনে নেই, শুধু এই ব্যবসার কারণেই। আচ্ছা। পরের দিন দুপুরে আমি যখন লাঞ্চে যাই না, তখন ভাইয়া আসে না। সন্ধ্যার টাইমে ভাইয়া এসে বলে কী ব্যাপার দুপুরে খাইতে যাস নাই? বললাম অনেক কাজ ছিল, আর আজকে কোম্পানি থেকে মাল আসছে, RFL-এর ডিও করছিলাম, সেই ডিওর মাল আসছে, এই জন্য আর যাই নাই। বললে ভাইয়া চলে গেছে, কয় মাল আমার ওখানে কিছু পাঠাই দিস। ঠিক আছে, তোমার যে অর্ডারটা নিয়েছিলাম ওই অর্ডারের মালটা আছে, দিয়ে দিবানি, আর ওই যে ওই দোকানগুলো মালগুলো দিয়ে দিতে পারে, আমি যাবানি। পরে আমি সন্ধ্যায় দুলোভাইয়ের দোকানে মাল পাঠিয়ে দিলাম, ওই যে আরও 3-4টি দোকানে মাল দেওয়ার কথা ছিল, সেই দোকানে মালগুলো দিয়ে আমি আবার হোটেল থেকে খেয়ে শুয়ে আছি। আচ্ছা। সেদিন ছিল বৃহস্পতিবার, আমাদের ওখানে বাজার। বেশ এরকম রাত 11টা 11:30টার সময় আমার যাওয়ানোর দেখা যায় কি, আমি সাধারণত বাসায় যাই 11টার দিকে। যখন যাই নাই তখন আবার ভাই আসছে, দুলোভাই আসছে, এসে বলে কী ব্যাপার তুই আজকেও বাসায় যাস নাই, তোর কারণ কি, সমস্যা কি? ভাইয়া একটু সমস্যা হয়েছে। আমি তখন অনেক কথা বললো ভাইয়া। তারপর আমি বললাম যে ভাইয়া একটু সমস্যা হয়েছে, তা আমি তোমার পরে বলবো নি, তুমি যাও এখন বাসায়। তো বললো ঠিক আছে, তোদের সমস্যা তোরা বোঝ, আমি গেলাম বাসায়। আর ওর শরীরটা আসলে ততটা ভালো না, যার জন্য ও লেট করলো না, চলে গেল। সেদিন ছিল শুক্রবার, আমার আবার শ্বশুরবাড়ি থেকে দাওয়াত করছে যে যেহেতু কালকে শুক্রবার তুমি জুম্মার নামাজ আদায় করে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবা। তো আমি ঠিক আছে যাবানি। এখন আগে আমার জামা কাপড় আমার আফায় কাচতো, আমি নিজে পরিষ্কার করতাম, আমার আফায় পরিষ্কার করতো। আর যখন আমি বিয়ে করলাম তখন আমার ওয়াইফ বললো যে নিজে এইগুলো না করে তুমি তো আমার কাছে পাঠাই দিতে পারো, বা আমি যখন যাই বা আমার বোন যখন যায় স্কুলে, তখন তো তুমি ওদের কাছে ব্যাগে ভরে দিয়ে দিলে, বা তুমি যখন মাঝে মধ্যে আসো ব্যাগে ভরে নিয়ে আসো, আমি ওগুলা পরিষ্কার করে দেবো, আবার তুমি আমার কাছে পাঠিয়ে দেবা, আমি দোকানে পাঠিয়ে দেবো, বাট তুমি আমার অপরিষ্কার হইলে তুমি আমার কাছে পাঠিয়ে দেবা। তো আমি বললাম যে এটা তো আসলে খারাপ কথা না, ভালো কথা, আমারও একটু সময় বাঁচলো। তো আমি এভাবে জামা কাপড় ওর কাছে পাঠিয়ে দিতাম। তো সেদিন শুক্রবার দাওয়াত করছে আমারে, দাওয়াত করার পরে আমি জুম্মার নামাজ আদায় করে আমি ওদের বাসায় গেছি। তো খাওয়া দাওয়ার এক পর্যায়ে বলতেছি কি যে আমি দোকানে যাই, যে দোকান খুলি। তো
তো বলছে ঠিক আছে দোকানে যাও, তা এই জামা কাপড় যেগুলো আনছিল সেগুলো নিয়ে যাও, আমার আয়রন করা হয়ে গেছে, তুমি ওগুলো নিয়ে যাও। তো একটা ব্যাগে ভরে আমার দিয়ে দিস। জি। এক পর্যায়ে আমি ওইটা ব্যাগটা হাতে করে নিয়ে দোকানে আসলাম। দোকানে এসে দোকান খুলবো, দোকানের দরজাটা খুলে আমি শার্টটা খুলে গেঞ্জি গায়ে দিয়ে দোকানটা খুলবো। সে সময় আমার আফা আসছে, এসে বল তুই খাইতে যাস না কেন, আর ব্যাগে কি আনছিস? তা বলছি ব্যাগে জামা কাপড়। কয় ব্যাগে তো খাবার আনছিস, তুই বাসায় খাচ্ছিস না শ্বশুরবাড়ি খাচ্ছিস? তাহলে আমি শ্বশুরবাড়ি খাই না, আমি হোটেলে খাই, আর ব্যাগে আনছি জামা কাপড়। কেন বিশ্বাস করে না। ও দোকানের ভিতরে যেয়ে ওই ব্যাগ উল্টায় দেখে যে ঠিকই জামা কাপড়। তো বলতেছে তুই হোটেলে খাচ্ছিস কেন? তা আমি বললাম যে হোটেলে খাচ্ছি কেন, তা তুমি বুঝতেছো না কেন হোটেলে খাচ্ছি? খাইনি। জি বলুন তারপর। তো আমি দোকান থেকে বেরিয়ে গোসল করে হালকা নাস্তা করছি, চায়ের দোকান থেকে একটা কেক খাইলাম, একটা চা খাইলাম, খুলনা যাবো মাল কিনতে। এমন অবস্থায় দেখি আমার দুলোভাই যে আমার দোকানে তালা মারতেছে। দুলোভাই কি আপনার দোকানে তালা মারছে? ওকে। যাই হোক বিষয়টা যেভাবে হোক সমাধান হয়ে গেল। আমার আব্বু আম্মা আসলো, আসার পরে বললো যে ঠিক আছে এই বিষয়টা আমি সবাইকে জানালাম। জানানোর পরে আমার আব্বু আম্মা আসলো, আসার পরে বিষয়টা সবাই এক জায়গায় বসে সমাধান করে দিল। তো বিষয়টা সমাধান করে দিল, দেওয়ার পরে যে যার মতন ব্যবসা করতে শুরু করলাম আবার। তো ব্যবসা শুরু করছি। তো হঠাৎ আমার আম্মা একদিন অসুস্থ হয়ে পড়লো। আচ্ছা। তখন আমার ছোটো বোনটি ফোন দিয়ে কান্না করতেছে। তো আমাদের সাধারণত আমার আম্মা থাকে গ্রামেতে, আর মাঝে মধ্যে আসে মোংলাতে। তো আম্মা পড়ে গেছে। তো আমি বলছি তো আমাদের ওখানে তো হাসপাতাল, তাৎক্ষণিকভাবে কোনো হাসপাতাল নাই, আর যারা ডাক্তারগুলো আছে তাদেরকে আমি বললাম কি আমি একজন ডাক্তারের কাছে ফোন করলাম যে ভাই এই ব্যাপার, আম্মাকে একটু দেখে আসেন। তো উনি গেল, যাওয়ার পরে বললো যে আমার পক্ষে সম্ভব না, তুমি সাতক্ষীরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তো আমি আমার বোনকে বললাম যে ঠিক আছে রাতটুক যেভাবে হোক কাটাতে হবে, সকালে সাতক্ষীরা নিয়ে যেতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। বড় ভাই তখন সাতক্ষীরা থাকে অলরেডি। জি। ওখানেই বাড়ি করছে, ওখানেই সব কিছু, সে ওখানে বাড়িতে আর কোনো খোঁজখবর রাখে না সে। জি। তো আমি ভাইয়াকে ফোন করলাম যে ভাই এই অবস্থা, আমার তো এরকম, তা আমি আমাকে পাঠাচ্ছি, তুমি ইমার্জেন্সি ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। কয় ঠিক আছে আসুক। আম্মা গেল, যাওয়ার পরে আমার বলতেছে কি শায়ন আমার কাছে তো টাকা নাই। আমি ঠিক আছে টাকার টেনশন করা লাগবে না, আমি দিবানি টাকা। পরে আমাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওনারা দেখে, রোগীর অবস্থা দেখে, রোগীর বিস্তারিত দেখে ওনারা ইমার্জেন্সি কিছু টেস্ট করলো। টেস্ট করে বললো যে এই রোগী আমাদের এখানে অ্যালাউ না, আপনারা খুলনা নিয়ে যান। তখন আমার বড় ভাইকে একটু টাচ দিল যে হয়তোবা সম্ভবত এনার ক্যান্সারে রোগ আক্রান্ত, ক্যান্সার রোগে আক্রান্ত বা ক্যান্সার সেল আছে শরীরের মধ্যে, হইতে পারে। আমরা সঠিক বলতে পারবো না, ওনারা সঠিক বললো না, তবে এরকম হইতে পারে ওনারাকে বললো। আচ্ছা, ওই সময় আপনি ছিলেন? জি না, আমি তখন মোংলাতে, আমার বড় ভাই ছিল যখন। তো বড় ভাই বললো যে আমার কাছে টাকা নাই, আমি আবার 10,000 টাকা বিকাশ করে পাঠিয়ে দিলাম। তো যখন ভাই আমাকে এটা বললো, তখন আমি দোকান বন্ধ করে দিয়ে দোকানের পিছিয়ে বসে বসে কান্না করতেছি, জানলা আমি কি করব। তখন আমি আর দোকানদারি করতে পারলাম না। সকাল তখন সম্ভবত বেলা 1টা কিংবা 1:30 বাজে, যখন রিপোর্ট হাতে পাইলো, তখন আমি আমার ছোটো বোনকে বললাম কি যে আমার তো আসলে শারীরিক একটু সমস্যা হয়েছে, তা ওনারা ওষুধ দিয়ে দিচ্ছে তাৎক্ষণিকভাবে, তুমি বাসায় নিয়ে যাও, সমস্যা নেই। আমার বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে আমাকে সরাসরি প্রথম ওই যেদিনই গেলাম ওই দিনই বললাম যে তোমাকে নেওয়ার জন্য কিন্তু আমরা আসছি, তোমাকে মোংলাতে যেতে হবে। কেন হয় এরকম ইমার্জেন্সি? তা আমি আমার ওয়াইফকে বলছিলাম যে তুমি বলবা যে তোমার কিছু কাজ আছে, বলতে যে আমাদের যে কাজটুকু বাকি আছে, অর্থাৎ সামাজিকতা এই অনুষ্ঠানটা আমরা করতে চাচ্ছি না, আপনারা সবাই এক জায়গায় বসে একটা মীমাংসা করে দিলে আমরা সেভাবে সংসার দিয়ে শুরু করব। তো আম্মা বল ঠিক আছে তাহলে কালকে যাবো। পরে আম্মাকে ওই কিছু না বলে আমি নিয়ে চলে আসলাম মোংলাতে। এসেই আমি পরের দিনে আম্মাকে নিয়ে খুলনা চলে আসলাম। হ্যাঁ। তো সেখানে আমি যাওয়ার পরে ওনাকে দেখানোর পরে উনি বললো কি যে এটা তো সঠিকভাবে বলতে পারবো না, এটা বায়োপসি করতে হবে। ব্লাড ওঠানোর পরে বায়োপসিতে পাঠানোর পরে বায়োপসির রিপোর্টটা আমি ইমার্জেন্সি নেওয়ার জন্য যেদিন পাঠাইলাম, তার পরের দিনে আমি ডাক্তারের সঙ্গে গেলে ডাক্তার বলতেছে কি 1 সপ্তাহ সময় লাগবে। তা আমি আমার অবস্থা দেখে বললাম যে 1 সপ্তাহ তো আমার জন্য অপেক্ষা করা সম্ভব না, এটা কুরিয়ারে আসবে। তা আমি ডাক্তারের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আমি ঢাকা মিরপুর চলে আসলাম ওই রিপোর্টটা নেওয়ার জন্য, যে আমাকে যত দূরত্ব সম্ভব এই রিপোর্টটা নিতে হবে। তো আমি আসলাম, আসার পরে রিপোর্টটা ওনারা দিয়ে দিল। দেওয়ার পরে আমি আবার ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে বললো যে এটা তো ক্যান্সার জীবাণু আছে এবং ভিতরে পুরোটাই মনে হয় নষ্ট হয়ে গেছে। জি। তো আমাদের এখানে এর কোনো চিকিৎসা নেই, আপনি ঢাকা নিয়ে যান। আচ্ছা, এটা তখন আপনার মা জানে না বিষয়টা? না, কেউই জানে না। আমি কাউকে বলি না, একমাত্র আমার বড় ভাই সামথিং জানতো আর আমি জানতাম। তখন আপনি শিওর হতে পারেননি যে আসলে ক্যান্সারের এটা আছে কিনা? ওকে। তো আমি ওখান থেকে আবার বললাম যে দেখেন বাংলাদেশের রিপোর্ট তো অনেক সময় দেখি অনেক ক্ষেত্রে ভুল আসতে পারে, তো আপনি আরেকটা করান বায়োপসি। তো বলে তাহলে আপনার আম্মাকে নিয়ে আসেন। আমি আবার আমার আম্মাকে নিয়ে আবার খুলনা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আবার ব্লাড উঠালাম, ব্লাড উঠে আমি আবার ঢাকা নিয়ে আসলাম।
আমি নিজে নিয়ে আসলাম, এসে আবার ওইটাকে বায়োপসি করালাম। তখন উনি বলল কি যে এটা যে রিপোর্ট আসছে আর ওনার কিছু ডিজিটাল এক্স রে করতে হবে, যেটা সরাসরি দেখা যাবে বা এই ধরনের কোনো কিছু, তো ওনাকে নিয়ে আসেন। তো আমি আমাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বললো যে কিছু পরীক্ষা নিরীক্ষা বেশ খরচ হবে। তা আমি খরচ নিয়ে আপনি টেনশন করেন না, যা হয় আল্লাহর রহমতে আমি দেখব। পরে উনি বললো যে ভিতরের অবস্থা খুবই খারাপ, তোমার আমার অবস্থা ভালো না, তোমার গার্জিয়ানদেরকে জানাও, আর যদি পারো তাহলে হয় মাদ্রাজ নিয়ে যাও, নাহলে সিঙ্গাপুর নিয়ে যাও। তো বললাম যে মাদ্রাজ নিয়ে যাবো, সিঙ্গাপুর নিয়ে যাবো, এত দূরত্ব কীভাবে কি সম্ভব? আর আমার পক্ষে যে এত বহন করাও তো অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো কিভাবে কি করা যায়? তখন আমি সবাইকে জানাই দিলাম, আমার যারা গার্জিয়ান আছে সবাইকে জানালাম যে এই অবস্থা। ভাইয়া বললো কি, শাইন টাকা নিয়ে কোনো টেনশন করিস না, আম্মার চিকিৎসা করতেই হবে। বড় ভাই? হ্যাঁ, দুলোভাই বললো যে যেভাবে হোক চিকিৎসা করতে হবে। এর ভিতরে কিন্তু আমার আম্মার অবস্থা এমন খারাপ হয়ে গেল যে আমরা ঘরের ভিতরে ভাত খাইতে পারি না, মাছ রান্না করলে খাইতে পারি না, মাংস রান্না করলে খাইতে পারি না, কোনো কিছু খাইতে পারি না। এবং তার রাত দিন 24 ঘন্টায় কান্না এবং যন্ত্রণার যে একটা চাপ সৃষ্টি হয়ে গেল, এটা বৃদ্ধি পেতে শুরু করলো। এক পর্যায়ে আমি ডিসিশন নিই এবং আমার পরিবারের সবাইকে নিয়ে যখন বসে ডিসিশন নিয়ে যে এইভাবে মায়ের মৃত্যু দেখা যাবে না, তো চিকিৎসা যেহেতু আছে বা বলতাছে, রিস্ক যদি নিই হয় সফল হব আর না হলে বিফল হব। যে সব সময়ের জন্য এত মানুষের ভিড়, ভাইয়া আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কত মানুষ। ওকে, আমি বুঝতে পারছি। ততদিনে আপনার মা জেনে গেছেন যে আলটিমেটলি ওনার একটা বড় অসুখ হয়েছে এবং উনি এটা বাঁচতেও পারেন নাও পারেন। তো তখন আমি যখন সবাইকে নিয়ে আলাপ করলাম যে এখানে অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা হইব এবং অনেক টাকার প্রয়োজন, তা সবাই যদি সহযোগিতা করেন তাহলে হয়তো বা চেষ্টা করতে পারি। দ্বিতীয়ত অপারেশন টেবিলে থেকে যাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। তো সবাই আমাকে সম্মতি দেয় যে হ্যাঁ তুমি করো, সমস্যা নাই। আর আমার মনে একটা বিশ্বাস ছিল যে আমি যদি আমার আম্মার চিকিৎসা করি আমার আম্মা ভালো হয়ে যাবে। সবসময় আমি এটা ভাবতাম এবং আমার ওয়াইফেও সান্ত্বনা দিত যে তুমি আজকে আম্মা অসুস্থ, তুমি যেভাবে হোক আম্মার চিকিৎসা করতে হবে। তো এভাবে ডিসিশন নেওয়ার পরে আমি এক পর্যায়ে ডাক্তারের সঙ্গে আলাপ করি। আলাপ করার পরে ডাক্তার বাবুর সঙ্গে আলাপ করার পরে উনি আমাকে বললো ঠিক আছে, আপনার আম্মাকে ইমার্জেন্সি নিয়ে আসেন, আমি অপারেশনের ব্যবস্থা করতেছি। ওকে। তো আমি সবাইকে বললাম যে দেখো ডাক্তার কিন্তু আমাকে এরকম একটা অ্যামাউন্ট বলছে টাকার। তো সবাইকে বললাম যে আমার কিন্তু অপারেশনের ফার্স্টের দিনেই অনেক টাকার প্রয়োজন। তো আমাকে বললো টাকা নিয়ে কেউ টেনশন করিস না, অপারেশনের ব্যবস্থা কর। তো আমি আমার 100 টাকার একটা স্ট্যাম্প কিনলাম, স্ট্যাম্পে সেটা আমি লিখিতই করলাম। ডাক্তারকে আমার 2টা লিখিত দেওয়া লাগবে, একটা হাসপাতালের নিয়ম অনুযায়ী আর একটা এক্সট্রা আমাকে দেওয়া লাগবে যে অপারেশন টেবিলে মারা গেলে তার দায় ভাগ বংশীয় যেটাকে বলে। আপনি অপারেশনটা কোথায় করিয়েছেন? কোন হাসপাতাল? খুলনাতে করছিলাম। খুলনা কোন হাসপাতাল? ইসলামী ব্যাংক হাসপাতালে। ইসলামী ব্যাংক হাসপাতালে, ওকে। তো এক পর্যায়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার পর ডাক্তার রাজি হয়ে গেল, আমিও সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম। তো হাসপাতালে যেদিন ফার্স্ট নিয়ে আসলাম, আমি আনার পরে সবাইকে যখন নিয়ে আসলাম তখন আমার একটা বিশ্বাস যে সবাই কম বেশি টাকা পয়সা নিয়ে আসছে। আর আমি কিন্তু ওই যেদিন আম্মাকে আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে গেছি সেদিন থেকে কিন্তু আমি আর দোকানে বসতে পারি না। এই যে খুলনা ঢাকা এই ডাক্তার ওই ডাক্তার এখানে ওখানে দৌড়াদৌড়ির মাধ্যমেই কিন্তু আসি। জি, আমি কিন্তু কন্টিনিউ আর দোকানে বসতে পারি না। আব্বু বসে দোকানে, কিন্তু আব্বু বসলে অতটা বেচা কেনা আবার হয় না। এক আব্বুর হচ্ছে ডান কানে একটু সমস্যা আছে, আর উনি থাকলে আসলে অতটা বোঝেও না বিষয়গুলো। হ্যাঁ, তো টাকা পয়সার আমার নিজেরও সংকট বেঁধে গেল। তো আমি যখন আম্মাকে হাসপাতালে নিয়ে গেলাম তখন আমার কাছে টাকা সামথিং কিছু টাকা পয়সা আছে। তো আমার বিশ্বাস যে সবাই যেহেতু আমাকে এত আশ্বাস দিচ্ছে এবং সবাই যেহেতু অগ্রসর হচ্ছে, তাহলে নিশ্চিত সবাই কম বেশি টাকা নিয়ে আসছে। তো হাসপাতালে যখন আসলাম তখন কাউন্টারে আমাকে ডাক দিল যে ভাই আপনি টাকা জমা দেন। কাউন্টারও না, ওকে। আমার ধারণা যে এরকম এতটা মাংস হইব, কারণ বডিতে কোনো মাংস নাই। 2 বগলের তলে, বডিতে, গলার, পেটের মানে চর্বি যেটা আমরা বলি এগুলো সব কেটে কেটে বের করেছে। কেটে কেটে বের করছে। তো আমি একটা বক্স নিয়ে গেছিলাম, সেই বক্সে দিছিল। ওরে বাবা, ভয়ানক। আমি সেই বক্সটা আমার হাতে নিয়ে আমি কতদিন রাত্রে আমি ঘুমাইতে পারি না, যে এখনো দেখি যে বক্সটা আমার হাতে আছে। যাই হোক, আমি ওই বক্সটাকে আবার বায়োপসি করার জন্য পাঠাই দিই। তো বায়োপসি করার জন্য যখন পাঠাই তখন ওনারা বলে যে এটা বায়োপসি করতে মিনিমাম 28,000 টাকা লাগবে। তা আমি বললাম অসম্ভব, 28,000 টাকা লাগবে কেন, এত বেশি কেন? পরে আরেক জায়গায় গেলাম আমার এক দাদার মাধ্যমে, ইসলামিক হাসপাতালে থেকে করলাম। তো বললো যে 14,000 টাকা লাগবে। ঠিক আছে করান, সমস্যা নেই। তো আমার 2 ভাই, আমরা 3 ভাই এক জায়গায়, 2 জনে মিলে আমাকে টাকা দিতে পারলো না, আমাকেই দিতে হলো। বাট আমি দিলাম, আমার কোনো আফসোস নাই।
যেখানে যা লাগতেছে আমার কাছে যতক্ষণ থাকতেছে দিচ্ছি, না থাকলে আমি অন্যর মাধ্যমে আনাচ্ছি, এনে আমি দিচ্ছি। এভাবে চলতে থাকলো। তো যখন ওই অপারেশনের পরে যখন আবার বায়োপসি করানো হলো, তখন আবারও খারাপ আসলো রিপোর্ট। আবারও খারাপ আসলো? জি। তো আমার ইন দ্য মিন টাইম কত লক্ষ টাকা খরচ হলো আপনার এই বায়োপসির কি বলে অপারেশন প্লাস ছিল এগুলো টেস্ট করার জন্য? এটা আমি আসলে ভাইয়া আনুমানিক ওই সময়ের মধ্যে হাসপাতাল থেকে ফেরার ভিতরেই আমার দেখা যায় যে 3 থেকে 4 লাখ নেমে গেল। ওকে। এবং সেটা সম্পূর্ণ স্পন্সরই, 99% স্পন্সর আপনি? ওকে। তো এর ভিতরে যখন বায়োপসি রিপোর্ট আবার খারাপ আসলো, তখন আমি ডিসিশন নিলাম আবারও একটা বায়োপসি রিপোর্ট করাবো। তো আবার একটা বায়োপসি রিপোর্ট করাই, এটাও খারাপ আসে। তখন ডাক্তার আমাকে বললো কি যে যেহেতু এত বড় রিস্ক নিছো, আর যেহেতু এখন অপারেশন থেকে সাকসেসফুল হয়েছো, আর ভিতরে কিছু জীবাণু রয়ে গেছে, তো এখন কেমোথেরাপি দিলে হয়তো বা আল্লাহর রহমতে উনি ভালো হয়ে যেতে পারে। আর ওই একটা বিষয় বললাম যে আমার আম্মা যে মৃত ব্যক্তির বাড়িতে যে বাঁশ দিত, আর আমাদের বাড়িতে ক্যান্সার শোনার পর থেকে এত বেশি মানুষের আনাগোনা হয়ে গেল যে মানুষ বাড়িতে খাইতো আর আমাদের বাড়িতে যে কুলি ফেলতো, এরকম একটা অবস্থা, গ্রাম্য ভাষায় যেটাকে বলে। এবং অনেক আশপাশ গ্রাম থেকেও মানুষ দেখার জন্য আসতো, কিন্তু আম্মা তো আমার এখানে থাকতো, আম্মা বাড়িতে সে সময় পাঠায় নাই। পরবর্তীতে আমি আম্মাকে অপারেশনের কিছুদিন পরে বাড়িতে পাঠালাম, একই অবস্থা, একই সিচুয়েশন। এবং 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিটা মসজিদে আমার আম্মার জন্য দোয়া হইতো। আমি হাজার শুকরিয়া সবার কাছে, আমার গ্রামের প্রতিটা মানুষের কাছে। আম্মাকে যখন গ্রামে পাঠানোর পরে আমি আবার বায়োপসি রিপোর্ট পাইলাম। পাওয়ানোর পর ওনাকে বললো যে এটা তো 3য় স্টেপে ছিল, 4র্থ স্টেপে যাওয়ার আগ মুহূর্তে এটা করা হয়েছে, তো কেমোথেরাপি দিলে হয়তো বা আল্লাহর মধ্যে আরও সুস্থ বা আরও ভালো থাকতে পারে, তোমরা ডিসিশন নাও আসলে কি করবা। তখন আমি আবার সবাইকে ডাকলাম যে দেখো, তোমরা তো আগে কেউ টাকা পয়সা দিলা না, এখন আবার কেমোথেরাপি দেওয়া লাগবে, তাকে কী করা যায়। এদিকে কিন্তু আমার ব্যবসা বন্ধ এক পর্যায়ে। আব্বু এমন অবস্থা, আব্বু 500 টাকার মাল 400 টাকাও বেচে দিচ্ছে, 1000 টাকার মাল 800 টাকাও বেচে দিচ্ছে, বুঝতে পারতেছে না। আবার আমি অনেক মালের গায়ে রেট লিখে রাখছি, বেচার পরে আমাকে বলে যে আমি কিন্তু এটা বেচে এলাইছি। কিচ্ছু বলতাম না, যে যা করতেছে ওই 2 টাকায় আমার কাজে লাগতেছে, কিন্তু আমি যে দেনা হয়ে যাচ্ছি এটা কিন্তু আমার আব্বু কিন্তু আসলে এটা বুঝতো না বা বুঝাইতে পারতাম না। আর আমি যে এত টাকা দেনা হয়ে যাচ্ছি এটাও কিন্তু সে উপলব্ধি করতো না। তো এক পর্যায়ে সবাই বললো যে ঠিক আছে, আমরা কম বেশি সবাই সাহায্য করবো, কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা করো। তো আমি আমার আম্মুকে আবার গ্রাম থেকে আবার নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা করলাম। তো ডাক্তারের সঙ্গে কথা হলো, ওনার হওয়ার পরে উনি কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা করলো। ফার্স্ট কেমো যখন দিই তখন আমাকে একজন 6000 টাকা দেয়, একজন না 3-4 জনে মিলে 6000 টাকা দেয় আমাকে। কিন্তু একটা কেমোথেরাপির 4 ভাগের 1 ভাগ টাকাও আমাকে কেউ দেয় না। ওকে। তো এভাবে আমি ফার্স্ট কেমোথেরাপি দিলাম, সেকেন্ড কেমোথেরাপি দেওয়া হলো। কিন্তু এর ভিতরে কিন্তু আমার ব্যবসার 21 দিন পর আমি কেমোথেরাপি দেওয়া শুরু করলাম আম্মার। তার ভিতরে যখন 3য় কেমোথেরাপি দেওয়া হয় তখন অলরেডি 2017 সাল পড়ে গেছে। 17 সাল পড়ে যাওয়ার তখন আমি আবার মাঝখানে আম্মা অসুস্থ হওয়ার আগে আমি একটা ডিসিশন নিই যে যেহেতু আমার বিয়ের সময় অনেকটা প্রবলেম হয়েছিল, তো আমি বেবি নিতে লেট করবো না। তখন আমার আবার যখন 3য় কেমোথেরাপি দেবো তখন আমার ওয়াইফকে সিজার করা লাগে। তো এই অবস্থার ভিতরেও আমি আমার ওয়াইফকে যতটা সম্ভব আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি। সেও হাজার শুকরিয়া, সেও করে। তো আমার বেবিটাও সুন্দরভাবে পৃথিবীর আলো দেখার পরেও আমার ব্যবসা কিন্তু তখন অলরেডি অনেক ধস নেমে গেল, কারণ আমি দোকানে বসতে পারি না, আব্বু বসে। আমি এই যে আম্মার চিকিৎসার কারণে বিভিন্ন জায়গায় ছোটাছুটি, আর এই যে কেমোথেরাপি দেওয়ার টাকা ম্যানেজ করা, এই বিভিন্ন তালে আমি জড়িয়ে গেলাম। আচ্ছা, নিজেকে হারিয়ে ফেললাম যেমন কেমন। তো সেই সময়ে আমার 4র্থ কেমোথেরাপি দিলাম। 4র্থ কেমোথেরাপি দিতে গেলাম, তখন আমার কাছে টাকা নাই। তখন অলরেডি টাকার সংকট চলে আসলো, যে আমি যেভাবে ব্যবসাটা পরিচালনা করতাম সেই সিচুয়েশন আর হইল না। এবং যখন ওই আমার দুলোভাইয়ের সঙ্গে যখন গ্যামজাম সৃষ্টি হয়েছিল, তখন আমার ব্যবসার কিন্তু কিছুটা ক্ষতি হয়েছিল, অনেক বড় ক্ষতি হয়েছিল, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। তবুও আমি সেটাকে সামলে নিয়েছিলাম নিজের চেষ্টায়। আর যখন আমার 4র্থ কেমোথেরাপি দেওয়া শুরু করলাম, তখন আমার ব্যবসার অনেক
অনেক নিচে নেমে গেল। যাওয়ার পরে আমি কেমোথেরাপি দিতে পারি না, মানে ওই পয়সাটা আপনার হাতে নাই? না। তো আমি রাত্রে দোকান বন্ধ করে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে কান্না করতেছি শুয়ে শুয়ে, যে আমি এখন কিভাবে কেমোথেরাপিটা দেব, কোনো দিশা পাই না। না পাওয়ার কারণে আমার ওয়াইফ আমাকে বলে, টেনশন করো না, একভাবে না এক ব্যবস্থা হয়ে যাবে। তা আমি বলছি কী ব্যবস্থা করব, আমার কাছে টাকা আছে এই সামথিং, এই কয় টাকা, আমি কেমোথেরাপি কিভাবে দেবো? তখন বলে যে টেনশন করো না, দেখি আমি কি করতে পারি। দেখি ও 4-5 মিনিট পরে আমি আমার ওয়াইফকে, সত্য কথা যেটা বলতে লজ্জা নাই, আমি আমার ওয়াইফকে কিছুই দিতে পারিনি। কারণ বিয়ের পরপরই আমাদের মানে পরিস্থিতির বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হইতে হয়েছে আমার। তো ওর হাতে একটা আংটি ছিল, একটা চেন ছিল, একটা কানের নাকের ফুল, ওই কানের দুল ছিল, সেগুলো খুলে কার কাছে বন্ধক রেখে আমাকে এনে টাকা দিয়ে বলতেছে যে এই টাকাগুলো রাখো, আর তোমার কাছে যেটা আছে দেখো আর কিছু ম্যানেজ করে আমার কেমোথেরাপি দিয়ে নিয়ে এসো। তা আমি অবাক হয়ে গেলাম যে তুমি এটা কি করলা? বলে যদি তুমি ভালো থাকো, আম্মা যদি ভালো থাকে, তাহলে এরকম জিনিস তুমি আরও আমার 10টা করে দিতে পারবা। কিন্তু যদি আজকে আম্মা মারা যায় বা আম্মার যদি কোনো সমস্যা হয় বা তোমার যদি কোনো সমস্যা হয়, তা আমার এই জিনিস দিয়ে কী হবে? ওকে। তো আমি আর কোনো কিছু, আমি ভাষায় হারিয়ে ফেললাম যে কি বললো আর কি করতেছে আর কি করবো আমি এখন। যাই হোক, পরের দিন আবার আম্মাকে নিয়ে কেমোথেরাপি দিয়ে নিয়ে আসলাম। তো এক পর্যায়ে আমার কেমোথেরাপি কোর্স আমি পূর্ণ করি। অলরেডি তখন দোকানের মালামাল বেচা কেনা শুরু করে, ও ফার্স্টে যখন আমি ওই যে 3-4 লাখ টাকা একসঙ্গে ম্যানেজ করি, আমার দোকানের কিছু মাল আমি পাইকারি বিক্রি করে দিই, যে পার পিসে 50 টাকা 100 টাকা লসেও বিক্রি করছি আমি, যে ওই টাকাটা আমাকে ম্যানেজ করে দিতে হবে, যাদের কাছ থেকে নিচ্ছি তাদেরকে আমার দিতে হবে। এভাবে আমি চলতে থাকি। এক পর্যায়ে আমি যখন আমার কেমোথেরাপির কোর্স পূর্ণ করি, তখন আমার অনেক বড় প্রবলেম আমার সামনে এসে দাঁড়ালো। একদিকে আমার দেনা, দ্বিতীয় দিকে আম্মা, তৃতীয় দিকে আমার বাচ্চা, ওয়াইফ, আমার পরিবার, সব কিছুই আমি কোনো দিশা পাই না। যেমনটা আমার বড় ভাই একদিন একটু ফোন দিয়ে জিজ্ঞাসা না যে এখন কি করতেছো বা কি হয়েছে বা কিভাবে আসো বা আম্মা কেমন আছে, কোনোদিন জিজ্ঞাসা না। তো তবুও আমি কিছু বলি না, যে জায়গা তার যদি ভালো না লাগে সে দরকার নাই। তো আমার ওয়াইফ সবসময় আমাকে একটা কথা বলে যে আজকে যদি তুমি তোমার বাবা মার প্রতি যে দায়িত্ব আছে তোমার, সেটা যদি তুমি পালন না করো, কালকে তোমার সন্তানরাও কিন্তু তোমাকে দেখবে না। তুমি যদি আজকে তোমার বাবা মাকে না দেখো, তোমার বাবা মাকে যদি তুমি সেবা না করো, তাহলে কিন্তু কালকে তোমার সন্তানরাও তোমাকে ঠিক এরকম ব্যবহার করবে। তুমি তোমার দায়িত্ব পালন করো, তাই জীবনে যা কিছু আছে। তো আমি ব্যবসায় মন দেওয়ার চেষ্টা করি, ব্যবসা করার চেষ্টা করি। আম্মা কেমোথেরাপি কোর্স পূর্ণ হওয়ার পরে বেশ সুস্থতা বোধ করে, কিন্তু কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হচ্ছে। তখন আমি অনেক টাকা দেনা হয়ে গেলাম অলরেডি। তখন আমি রাতে ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বসতে পারি না। একদিকে আম্মার চিকিৎসা আরও করতে হবে, তখনও ডাক্তারে বলতেছে যে আরও কিছু কেমোথেরাপি দেওয়া লাগবো এবং এই ঔষধ কন্টিনিউ খাইতে হবে। এখন আমি আম্মার চিকিৎসা করব কিভাবে? আমার বেবিটা তার দিকে কীভাবে দেখবো? আমার ব্যবসাটাকে আমি রানিং করতে পারতেছি না বা আমি করতে পারতেছি না, আমি কোন দিকে যাবো? এই দিশেহারা হয়ে গেলাম। তো আমি এভাবে চলতে থাকি। হঠাৎ করে আমি ফেসবুক আমি ইউজ করতাম অনেক দিন থেকেই। তো ফেসবুক সেদিন আমি রাত্রে ফেসবুকে অনলাইনে থাকতে থাকতে হঠাৎ একটা বিজ্ঞাপন আমার সামনে আসলো, কিডনি বিক্রি। তো আমি লেট না করে আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন দিলে উনি ওপাশ থেকে সালাম দিয়ে কথা বলার পরে উনি আমাকে বললো যে আপনি কি করেন? তো আমি সত্য কথাই বলছি যে আমি ব্যবসা করতাম, আমার আম্মার এই অবস্থা, আমি সেখান থেকে এই অবস্থা আছি। তো বললো কি যে আপনি কি 100% শিওর যে আপনি কিডনি বিক্রি করবেন? বলছে হ্যাঁ আমি শিওর। তো ওনাকে যখন আমি ফোন দিলাম, যখন ওনার সঙ্গে কথা হলো, তখন বললো হ্যাঁ আমি 100% শিওর। যেহেতু আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন বা আমার ভাই বা বোনেরা কেউ যখন সাপোর্ট দিচ্ছে না, আর আমার আম্মাকেও বাঁচিয়ে রাখতে হবে, আমার বেবিটাকেও দেখতে হবে, তো যদি আমি আমার একটা কিডনি বিক্রি করায় যদি আমার সম্পূর্ণ পরিবার বা আমার বেবি বা আমার মা বাবা সবাই যদি ভালো থাকে, তো আমি একটা কিডনি বিক্রি করে দিই, আমার লাইফ শেষ, দরকার নাই। এরকম একটা চিন্তা আমার মাথার ভিতরে চলে আসলো। তো ওনার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ হতে শুরু করলো। তো যোগাযোগ উনি আমাকে বললো যে আপনি প্রস্তুতি নেন, আপনাকে যে কোনো সময় ডাকা হতে পারে ঢাকাতে। কারণ ঠিক আছে, আপনি যে কোনো মুহূর্তে আমাকে ফোন দিয়ে আমি ঢাকাতে চলে আসবো। তো উনি আমাকে বললো আপনি কি ফেসবুক ইউজ করেন? তাহলে হ্যাঁ। মেসেঞ্জার আছে? হ্যাঁ আছে। তো আমি মেসেঞ্জারে ফেসবুকে ওনাকে অ্যাড করে নিয়ে আমাদের মাধ্যমে মেসেঞ্জারে বেশি কথা হতো।
প্রতিদিন নাইটে দিনে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কথা হতো। তো কথা হওয়ার এক পর্যায়ে হঠাৎ একদিন আমার ব্যবসার এমন পর্যায়ে চলে গেল যে কোনো ব্যবসায়ী কোনো পার্টি আমাকে মাল দিতে চায় না। তারও দুইটা কারণ ছিল। ওই যে দুলোভাইয়ের সঙ্গে যখন আমার ঝগড়া হয় আপার সঙ্গে, তো তাদের ভূমিকাটা সরে যায়, আর আমার নিজের ভূমিকায় যেটুকু সম্ভব যা করছিলাম আমি, তখন আরও ধ্বংস হয়ে যায় যখন আমি আনলিমিটেড দোকান থেকে সরে গেলাম আমার চিকিৎসার হাসপাতালে। দীর্ঘ 7টা মাস এভাবে কিন্তু আমি হাসপাতালে ছোটাছুটি করছি, যার কারণে কিন্তু আমার ব্যবসার অবনতি শুরু হয়ে গেল। এক পর্যায়ে আমি দিনে বেরোতে পারি না, রাত্রে ছাড়া। আমার ব্যবসায় যে এলাকায় দিগদাস বাজার, ওখানে আমি দিনে বেরোতে পারি না, রাত্রে বের হই। মানে পাওনাদারদের মানে দিতে পারি না সময় মতো, যার কারণে। আর সব থেকে বড়ো কথা, আগে এক সময় যদি বলতাম যে আমি 2টার সময় টাকা দেবো, 1:30টার সময় টাকা দিতাম, এই লজ্জার কারণে। তো আমি এভাবে চলতে থাকি। তখন আমি দিনে বেরোতে পারি না, আমি রাত্রে বেরোই। তো ওই ঢাকাতে ওনার সঙ্গে যখন আমি যোগাযোগ করি যে কিডনি বিক্রির বিষয়টা নিয়ে, তখন উনি হঠাৎ করে আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে, আপনাকে শনিবারের সকালে শ্যামলী থাকতে হবে। ওকে। তো আমি বললাম, ভাই আমি তো শনিবারের সকালে যাব, আমার কাছে তো টাকা নাই। তো বললাম, আপনাকে যেভাবে হোক ম্যানেজ করে আসতে হবে, সেই রেকর্ডিংগুলো আমার কাছে সবই আছে। তো আপনি আসেন, আপনাকে টাকার ব্যবস্থা করা, আপনি আসলে আপনাকে টাকা দেওয়া হবে, আপনি যেভাবে হোক ব্যবস্থা করে আসেন। তো এমন অবস্থা আমি ততদিনে কি কথাবার্তা হয়েছিল যে কত টাকা কন্ট্যাক্ট হবে? হ্যাঁ, কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? উনি আমাকে বলছিল 22 লাখ টাকা দিবে আমাকে, একটা কিডনির জন্য আপনাকে 22 লাখ টাকা দিবে। ওকে। তো আমি সেদিন ছিল বৃহস্পতিবার, কথা বলার পর শুক্রবার দিন সন্ধ্যাবেলা আমি মোংলা থেকে রওনা দিই। তো আমি আমার ওয়াইফকে বলি নাই যে আমি এরকম একটা কাজের জন্য যাচ্ছি বা এই কাজের জন্য যাচ্ছি। তো আমি মোংলা থেকে সরাসরি ঢাকার গাড়িতে না উঠে আমি কাটাখালী চলে আসি। কাটাখালী এসে দেখি আমাদের খুলনায় তখন যে বিশ্ব ইজতেমা হচ্ছিল, খুলনায় ইজতেমা হচ্ছিল, তো প্রচুর পরিমাণে রোড জ্যাম, যার কারণে গাড়ি আসতে বিলম্ব হচ্ছে। তো আমি ওখানে বসে চা খাচ্ছি। চা খাওয়ার পর ওখানে অনেক কাউন্টার থেকে অনেকে এসে ডাকাডাকি করতেছে, ঢাকায় মানে কাউন্টারে যে স্বাভাবিকভাবে যেটা হয় ওইরকম বলতেছে, আমার পরিবহনে আসেন, এটা আমার পরিবহনে আসেন, এরকম। তা আমি বলছি, ভাই আমি যেটা ভালো লাগবে সেটাই যাবো। তো হানিফ পরিবহনের উনি এসে বলতেছে, ভাই আমারটা চলেন। তা আমি বলছি, না ভাই আমি যাবো না। কয় কেন? আছি, ভাই আপনার হানিফ পরিবহনের যে কয় টাকা লাগবে আমার কাছে তো টাকা নাই। তো এক পর্যায়ে উনি বলতেছে, আপনি কয় টাকা দিবেন? আমি 200 টাকা দিব। তো বলতেছে, না আমি দিব না। পরে মোহনা পরিবহনের উনি আসলো, আসার পরে ওনাকে বললাম, বললি ঠিক আছে আপনি আসেন, আপনাকে একটা সিট দিচ্ছি। পরে গাড়ি আসলো, বাস আসলো, বাসে উঠলাম। যখন গোপালগঞ্জ পার হই, কন্টিনিউ কিন্তু ওই ছেলেটার সঙ্গে আমার কথা হচ্ছে, আমি গাড়িতে উঠতাছি কি উঠতাছি না এই বিষয় নিয়ে কথা হচ্ছে। তো আমি যখন গোপালগঞ্জ পার হই, তখন হানিফ পরিবহন আমাদের আগে উঠছে কিছুটা, আর মোহনা পরিবহন কিছুটা পিছে, সামথিং ডিফারেন্স 2-3 মিনিটের। যখন নগরকান্দা আসি, হানিফ পরিবহন আগে, নগরকান্দা তখন হানিফ পরিবহনের সামনের ডান চাকাটা বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে একটা কাভারভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, যে সংঘর্ষের কারণে সম্পূর্ণ বাসটা এবং কাভারভ্যানে আগুন ধরে যায়। তো হয়তোবা আমার ধারণা যে 3 থেকে 4 মিনিটের ভিতরে আমরা ওই গাড়ির কাছাকাছি চলে যাই। তো আরও কয়েকটা পরিবহনের লোকজন ছিল এবং আমরা ওই মোহনা পরিবহন থেকে আরও 3টে ছেলে নামছিলাম। নেমে অনেক চেষ্টা করছিলাম যে মানুষগুলোকে বাঁচানোর, বা 3 মিনিট এরকম ডিফারেন্স হবে। তো আমি নিজে হাতে 7-8জনকে বের করছিলাম। তো আমরা অনেক চেষ্টার পরে হয়তোবা আমার 27 জন এরকম দেখলাম বের করতে, আর জানি না কতগুলো মানুষ পুরো একবারে নিস্তব্ধ হয়ে গেল। সে দৃশ্য এখন আমার চোখে ভাসে। তখন আমি একটা জিনিস ভাবতেছি যে আল্লাহ, আমি তো যাচ্ছি এই কাজে, আর আমার সামনে পড়লো এই কাজ, আমি কি যাবো এই কাজে? যাই হোক, বলছি বাসা থেকে যখন বেরোছি তখন যাই। ঢাকা চলে আসলাম, সকালে এসে শ্যামলী আসলাম, শাহবাগ আসলাম। আসার পর ওই ছেলেটা আসলো, তার সঙ্গে কথা হলো, নাস্তা করলাম। তখন অনেকক্ষণ আমরা ওয়েট করি একজন ব্যক্তির জন্য, যারা আসলে কিডনি ডোনার যার জন্য প্রয়োজন, তিনি আসলো। আসার পরে আমাকে পিজিতে নিয়ে গেল। পিজিতে নিয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞালো যে কে? তা আমার কাজিন।
জাস্ট এটুকু বললাম। তারা আমার ব্লাডটা টেস্ট করলো, ব্লাডটা টেস্ট করার পরে আমি গোপনে ওই ব্যক্তির নাম্বারটা আমি কালেক্ট করলাম। ওই ছেলেটা জানলো না যে আমি ওনার নাম্বারটা কালেক্ট করছি বা নিয়ে নিছি। তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করো, তুমি তো দেখতে তো এই অবস্থা, তুমি এই পথে আসলে কেন? তো আমি ওনাকে সংক্ষেপে বললাম যে দেখেন আমার এই অবস্থা থেকে এই অবস্থা হয়ে গেছে, এখন তো আমার আসলে কিছু করার নাই, আমার বাধ্য হয়ে এগুলো করতে হচ্ছে। তো উনি একটা মাথা ঝাঁকি দিয়ে বললো যে না, আমার কেমন একটা দিয়ে চলে গেল। তো ওনার নাম্বারটা আমি নিয়ে চলে গেলাম, আর ওনারা আমাকে 1000 টাকা দিল, ওই ছেলেটা যে কিডনি চোরা কারবারির সঙ্গে জড়িত। বেসিক্যালি কিডনি চোরা কারবার। তার মানে হলো আপনি একটা চোরা কারবারির হাতে পড়ছেন। সো আলটিমেটলি কোনো পেশেন্টের এটা লাগবে না, ওরা কিডনিটা নিয়ে হয়তো বা অন্য কোথাও সেল করবে বা কিছু একটা করবে। ওকে, তো আমি ওনার নাম্বারটা কালেক্ট করলাম। কালেক্ট করার পরে আমি মোংলাতে চলে গেলাম। যাওয়ার পরে ওনাকে আমি ফোন দিলাম যে ভাইয়া আসলে আপনার সঙ্গে তো আমার তেমন কোনো কথা হয় না, ওনাদের সঙ্গে তো কথা হচ্ছে, তো আসলে বিষয়টা কি? তো বললো বিষয়টা কি, আমার যে কোনো একজন কাজিনের জন্য কিডনিটার প্রয়োজন, তা ওনাদেরকে বলছিলাম, ওনারা রুগী অনেকগুলো ম্যানেজ করে দেয় অনেক সময়, তো যার মাধ্যমে ওনাদেরকে বলার পর ওনারা রকমের ডাকছে যে একজন ডোনার পাওয়া গেছে, আপনি আসেন দেখেন বা ব্লাডটা টেস্ট করান। সেইভাবে আসলাম। তো আমি বলছি আপনারা সত্যি কথা বলেন তো আমার সঙ্গে, যেহেতু আমি আমার আম্মার জন্য আমার জীবনের যা কিছু করছিলাম সব আল্লাহর রাস্তায় ব্লেন করছি, আমার কোনো দুঃখ নাই, তো আপনারা সত্যি কথা বলেন তো যে আসলে এটা কেমন কি? তো বলতেছে ভাই আমি মিথ্যে কথা বলবো কি জন্য খালি খালি, এটা আমরা সাধারণত ওনাদের সাথে কথা হয়েছে একটা কিডনির জন্য আমরা 3-4 লাখ টাকা, মানে হায়েস্ট গেলে 3 লাখ 3.5 লাখ টাকা, তার বেশি না। তো আমি শুনে হতবাক হয়ে গেলাম যে ওরা আমাকে বললো 22 লাখ, এ বলতেছে 3 লাখ, এর ভিতরে নিশ্চিত বড় ধরনের কোনো ঘাবলাস। তখন আমি এতটা আসলে মানে মেমোরিতে রাখি না যে আমার সমস্যার কারণে আমি নিজে কিন্তু এতটাই বিপদগ্রস্ত যে আমি দিনে বেরোতে পারি না, রাতে বেরোই আমি। তো যখন ওনার কাছ থেকে এগুলো শুনলাম, আমি ঠিক আছে রিপোর্টটা আসুক দেখি কি বলে, রিপোর্ট বেরোক। তো সেখান থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে রিপোর্টটা পাওয়া যায়। তো উনি আমাকে বলে যে আপনার এটা ম্যাচ করে নাই, এক সাইড ম্যাচ করছে আর এক সাইড ম্যাচ করে নাই। তখন ঠিক আছে, যখন ম্যাচ করে নাই তখন ওই ছেলেটা আমাকে বললো আপনি টেনশন করেন না, আপনার 1 সপ্তাহের ভিতরে আপনার অন্য ডোনারের সঙ্গে আপনার ব্যবস্থা করা হবে এবং আপনাকে ইন্ডিয়া যেতে হবে, আপনি প্রস্তুতি নেন। তো আমার ওই যে পাসপোর্ট করা ছিল বিদেশ যাওয়ার জন্য, তো উনি আমাকে বলতেছে কি আপনার পাসপোর্ট আছে? আমি বলছি হ্যাঁ আমার পাসপোর্ট আছে। কয় রেনু করা আছে? আমি জি না আমার রেনু করা নাই, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, রেনু করতে হবে তাহলে। তো এক পর্যায়ে আমাকে বললো যে আপনি রেনু করার ব্যবস্থা করেন। আমি বলছি আমার কাছে রেনু করার মতন টাকা পয়সা নাই যে আমি রেনু করব। তো উনি বলে কি ঠিক আছে আপনি আপনার পাসপোর্টের একটা ছবি উঠে আমাকে পাঠিয়ে দেন, আমি করে নেব। তো আমি কি জানি কি মনে করে একটা ছবি উঠে ওনাকে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে বলতেছি কি যে মেশিন রিডেবল অর্থাৎ ডিজিটাল পাসপোর্ট করতে গেলে উনি কীভাবে করবে, কখনোই সম্ভব না আমার মাধ্যম ছাড়া। তখনই আমার মস্তিষ্কে ঢুকছে যে এটা সম্পূর্ণভাবে আমাকে ঠকানো হচ্ছে এবং সম্পূর্ণভাবে হয়রানি করা হচ্ছে। এবং তখন আমি এই চিন্তাটা মাথা থেকে দূর করলাম যে না এটা আমার করা যাবে না, কারণ যেহেতু আমার একটা বেবি হয়ে গেছে, আমার ওয়াইফ আছে। তার মানে বিষয়টা দাঁড়ালো এরকম যে একটা প্রপার চ্যানেলে যদি আপনি পেতেন তাহলে আপনি কিডনিটা বিক্রি করতেন, কিন্তু একটা ডিসিশনে চলে গেছিলাম, কিন্তু আলটিমেটলি আপনি ভালো হাতে পড়েন নাই বলে কিডনিটা আপনার সেভ হয়েছে। ওকে, তারপর আমার ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট করতো। আমার ওয়াইফ জানতো যে আপনি কিডনি বিক্রি করেন? এখনো পর্যন্ত জানেন। আজকে